যাকে সবচেয়ে বেশি ঘৃণা করি সমাজের চোখে, আজ সে আমার স্বামী। ইসলাম মতে 3 কবুলে আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করলেও মন থেকে মেনে নিতে পারছি না যে মানুষটার সাথে আমার বিয়ে হয়েছে সে একজন অপরাধী। তার নামে থানায় 2টো মামলা রয়েছে। সে একজন খুনি এবং ধর্ষক। এটা ভাবতে আমার মাথা ঘুরে ওঠে, সারা শরীর শিউরে ওঠে। বিষয়টা এমন না যে লোকটা আমাকে জোর করে বিয়ে করেছে। আমি ছোটবেলা থেকে ফুপি আর ফুপার কাছে বড় হয়েছি। অনেক ছোটবেলায় আব্বু আম্মু মারা গেছে, কিন্তু কিভাবে মারা গেছে তা আজও জানি না আমি। আমার কোনো চাচু ছিল না, আর নানু বাড়িতে কেউ দায়িত্ব নিতে চায়নি, তাই ফুপি আমাকে তার কাছে রেখেছে। ফুপি কখনো আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি, কিন্তু যখন তারা আমার বিয়ে ঠিক করলো এমন একটা মানুষের সাথে, তখন আমি নির্বিকার হয়ে গেছিলাম। বিয়ের কথা শুনে ফুপি বলেছিল, পৃথিবীতে এত ছেলে থাকতে ওই লোকটার সাথে কেন আমার বিয়ে? একটা ধর্ষক মাতাল খুনির সাথে কেন আমার বিয়ের জন্য পাগল হয়েছে তোমরা? ফুপি কঠোর দৃষ্টিতে তাকালেন, হাতের কাজ রেখে কাট কাট করে বললেন, তোমাকে ছোটবেলা থেকে বড় করেছি আমরা, তোমার সব আবদার ইচ্ছে সকল কিছু পূরণ করেছি। কখনোই তোমার ফুপা বা এই পরিবারের কেউ তোমাকে কষ্ট দেয়নি, বরং আপন করে নিয়েছে। এখন যখন তোমার ফুপা চাচ্ছে তীব্রর সাথে তোমার বিয়েটা হোক, তখন নিশ্চয় কোনো না কোনো কারণ আছে। আর তীব্র যে অপরাধী এটা এখনো প্রমাণ হয়নি। প্রাণেশা, এতগুলো কথার পিঠে আর কোনো কথা বলার মতো পেলাম না। শুধু কিছুক্ষণ ফুপুর দিকে তাকিয়ে থেকে জায়গা ত্যাগ করলাম। আজ যদি তাদের মেয়ে হতাম তাহলে কি এমনটা করতে পারতো আমার সাথে? তাহলে কি আমাকে এমন একটা জীবনে দিকে ঠেলে দিতে পারতো যেটা কোনো ভবিষ্যৎ নেই? আমি জানি যে এটা কখনো প্রমাণ হয়নি যে তীব্র অপরাধী, কিন্তু এটা সত্য যে আসলেই তীব্র অপরাধী। টাকার জোরে পুলিশকে দমিয়ে রেখেছে। বিয়ে ঠোকার পরেও বিয়ের কোনো আমেজ ছিল না। একদিনও তীব্রদের বাড়ি থেকে কেউ আসেনি আমাকে দেখতে কিংবা কথা বলতে। যখন যে অনুষ্ঠান হয়েছে তার জন্য শুধু প্রয়োজনীয় জিনিস আর শপিং পাঠিয়েছে। আজ বিয়েতে আমি তাদের বাড়ির সবাইকে দেখলাম। তেমন কোনো আয়োজন বিয়ে না হলেও মোটামুটি আয়োজন হয়েছে। বিয়ের মুহূর্তে পুরোটা সময় আমি মাথা নিচু করে বসেছিলাম। কবুল বলার সময় গলার স্বর কেঁপে কেঁপে উঠছিল, কিন্তু বিয়েটা করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। বিয়েটার সাথে সাথে আমাকে বেঁধে দেওয়া হয়েছিল কিছু দায়িত্বের মধ্যে। আমার ভাবনার মাঝে যখন গম্ভীর কণ্ঠে কবর শুনলাম, তখন রীতিমতো আমার শরীর হিম হয়ে আসলো। কণ্ঠটা আমি এর আগেও শুনেছি। মাথা তুলে তাকাতে বর বেশে সেই সুদর্শন তীব্রকে দেখে আমার মাথা ঘুরে গেল। ঘৃণায় গা রি রি করতে শুরু করলো। মুহূর্তে চোখের সামনে ভেসে ওঠে এক কালো রাত আর এক বীভৎস চেহারা। হাত শক্ত করে দাঁতে দাঁত চেপে বসে রইলাম। শুনেছিলাম বিয়েতে তীব্র নিজেও রাজি না। হবে কি করে, যে কুকর্ম করেছে। তারপর আবার বিয়ে। বিয়ে শেষে বিদায় হলো। ফুপি কাঁদলেন। ছোট থেকে বড় করেছেন, আমার প্রতি তার মায়ার শেষ নেই। কিন্তু এই কান্না কেন যেন আমার মন গড়ল না। চুপচাপ তাদের কান্নাকাটি দেখে গাড়িতে বসলাম। অদ্ভুতভাবে সব মেয়ে যেখানে স্বামীর সাথে শ্বশুরবাড়িতে যায়, সেখানে আমি একাই শ্বশুরবাড়িতে আসলাম, শ্বশুর আর ছোট ননদের সাথে। তীব্র বিদায়ের শেষে কোথায় উধাও হয়ে গেছে। ওই লোকটা না থাকায় আমার জন্য ভালো। এই একটা মানুষকে আমি এত বেশি ঘৃণা করি যতটা কেউ কাউকে করতে পারে না। অথচ ভাগ্যের লিখন এই লোকটার সাথেই আমার কাটতে হবে বছরের পর বছর। আদৌ কি বছরের পর বছর, নাকি মাত্র ভেবে ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখা মিলল। গাড়ি থেকে বাইরে তাকিয়ে মনে মনে শত চিন্তার খাতা খুলে বসলাম। আমার ভবিষ্যৎ ছুটে চলছে এই গাড়ির সাথে। আমার ভাগ্যে বুঝি এমনই ছিল। তাকে কি জবাব দেব আমি? সে যখন জানবে আমার স্বামীর জায়গাটা তীব্র নিয়েছে, তখন কি সে আমাকে ঘৃণা করবে? চোখ দুটো ঝাপসা হয়ে গেল। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। গড়িয়ে গাড়ির বাইরে তাকিয়ে কখন ঘুমিয়ে গেছে মনে নেই। ঘুম ভাঙে কারো ডাকাডাকি শব্দে। ধড়পড়ে উঠে চোখে পড়ল কয়েক জোড়া মুখ। চোখ ডলে নিজেকে স্বাভাবিক করলাম। সামনে তিহা আঙ্কেল আর আন্টি দাঁড়িয়ে আছে। তীব্র এবং তিহা হাসি মুখে আমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে বলল, স্বাগতম মাই ডিয়ার ভাবি। আমি কিছু বললাম না। তিয়ার হাত ধরে দরজায় দাঁড়ালাম। আন্টি গোমরামুখ করে আমাকে বরণ করে নিলেন। অদ্ভুতভাবে তীব্রের মা আমাকে কোনো কালেই সহ্য করতে পারেন না। আমি এ বাড়িতে আগেও এসেছি ফুপি ফুপার সাথে, আর টিহা ছিল আমার ফুফুতো বোন পলির বান্ধবী। পলি মাঝে মাঝে এখানে আসার জন্য নিয়ে আসতো আমাকে। আস্তে না আস্তে ঘ্যান ঘ্যান করে নিয়ে আসতো। আন্টি আমাকে দেখলে চোখ মুখ কুঁচকে রাখেন। তার চোখ মুখ আমাবস্যা রাতের মতো আঁধার হয়ে যায়। আমি প্রথম প্রথম বুঝতাম না এমন করার কারণ।
পরে ধীরে ধীরে বুঝলাম তিনি আমাকে পছন্দ করে না, এবং তারপর থেকে আমি আর আসতাম না। সব নিয়ম শেষে তিয়া আমাকে তীব্র রুমে বসিয়ে দেয়। অনেকক্ষণ ফাজলামি করে রুম থেকে বের হয়। এই রুমে আমি খুব একটা কোনো কালেই আসিনি। যতবার এসেছি পলির সাথে তিয়ার রুমেই থাকতাম। তীব্র ভীষণ রকচটা মানুষ, তাকে দেখলে ভয় পেতাম। তিনিও অনেকবার ফুপিদের বাড়িতে গেছিলেন, রাজনীতিতে আছেন তারা, তাই প্রায় কাজের জন্য যেতেন। আমি বরাবর ভয় পেতাম। দেখতে তিনি মাশাআল্লাহ, এই জীবনে কত শত মেয়েকে পেছনে ঘুরিয়েছেন তা বোধহয় তিনি নিজেও জানেন না, কিন্তু তার থেকে গুনে গুনে শত হাত দূরে থাকতাম আমি। এতটাই ভয় পেতাম, কিন্তু সময়ের তালে তালে এই ভয় পরিণত হলো ঘৃণায়। যাকে দেখলে ভয়ে লজ্জায় রুমের দরজা আটকে বসে থাকতাম, একসময় তাকে দেখে ঘৃণার দৃষ্টি নিয়ে বসে থাকতাম। সে বোধহয় বুঝতো, আর সেজন্যই হয়তো গত 1 বছর আমি তাকে দেখিনি। দীর্ঘশ্বাস ফেলে আগে ওয়াশরুমে ঢুকলাম। আমি পারবো না এই লোকটার জন্য বউ সেজে বসে থাকতে। যতটুকু করেছি বা পেরেছি তাই যথেষ্ট। চেঞ্জ করে এসে চুপচাপ ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়লাম। তার যখন মন চায় সে তখন আসুক, আমার কিছু দেখার নেই আর বলারও নেই। ভোর রাতের দিকে শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে ঘুম ভেঙে গেল। বিরক্তিতে চোখ মুখ কুচকে চোখ ডলতে ডলতে শুরু করলাম। অনুভব করলাম রুমে আমি ছাড়া কেউ আছে। ডিম লাইটে আলোয় মাথা তুলে তাকাতেই চোখ পড়ে তীব্রর মুখ। দুজনের মধ্যে করে দূরত্ব চোখে পড়তে লাফ দিয়ে উঠলাম। বুকে ফু দিয়ে আশেপাশে তাকালাম। তীব্র কখন রুমে আসলো? আমি বা এতটা কাছে গেলাম কি করে? অবশ্য চরিত্রের যে অবস্থা, তাতে এই লোকটাই নিজেই এত কাছে এসেছিল বোধহয়। দীর্ঘশ্বাস নিয়ে ফের তাকালাম তীব্রর দিকে। কি নিষ্পাপ মুখ! কে বলবে এই মানুষটা এতটা ভয়ঙ্কর? ইচ্ছে করছে এখনই গলাটা টিপে দেই, কিন্তু নিজেকে শান্ত করলাম। এরপর চারপাশ তাকিয়ে বিড়বিড় করে বললাম, এই বাড়িতে এই তীব্রের প্রত্যেকটা রহস্য আমি উপড়ে তুলব। ঠিক যেভাবে কষ্ট দিয়ে তিনি তাকে মেরেছেন, আমিও ততটাই কষ্ট দিব, ততটাই পুরাবো আপনাকে মিস্টার তীব্র। বিছানা ছেড়ে দাঁড়ালাম, শাড়িটা ঠিক করে ব্যালকনির দিকে এগোতে পিছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসলো, কোথায় যাচ্ছ? আমি চমকে উঠলাম। ধীর করে মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখি তীব্র আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে বললাম, ব্যালকনিতে যাচ্ছি। কোথাও যাওয়ার দরকার নেই, চুপচাপ শুয়ে থাকো, আজান হয়ে গেলে উঠে নামাজ পড়ে নেবে। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বললাম, আপনার কথা মতো আজান দিলে নামাজ পড়ে নেব, ততক্ষণ আমি ব্যালকনি থাকবো। আচ্ছা আলোয় খেয়াল করলাম তীব্র চোখ লাল। আমি পাত্তা দিলাম না। পেছনে ফিরে যেতে যেতে বললাম, শরীর তো নয় যেন খাম্বা, শব্দের ঠেলায় আমার ঘুম ভেঙে গেছে। এখন নাকি আমার সজ্ঞানে একটা রেপিস্টের সাথে ঘুমাবো। পেছন থেকে তীব্রর কোনো সারা শব্দ পেলাম না। কথাটা তার গায়ে লেগেছে তা বেশ বুঝলাম। বাঁকা হেসে চুপচাপ ব্যালকনির এক কোণে দাঁড়িয়ে রইলাম। ঠান্ডা বাতাসে শরীরের লোম দাঁড়িয়ে গেছে। দুহাত বাহুতে আঁকড়ে নিয়ে সামনে তাকালাম। রাস্তা ফাঁকা, মাঝে মাঝে সাই সাই করে দু একটা গাড়ি অতিক্রম করে চলেছে। এই গাড়িগুলো আমার জীবনটাও অতিক্রম করেছে। ভীষণ কান্না পেল। আজ আব্বু আম্মুকে ভীষণ মিস করছি। তারা থাকলে আমার একাকিত্ব বাড়াতে হতো না। ফুপি হয়তো কখনো কোনো আবদার অপূর্ণ রাখেনি, কিন্তু কখনো আমার কাছে বসে মায়ের মতো মমতা দেয়নি। মা বাবা ছাড়া জীবন কঠিন তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। চোখ বন্ধ করে যখন বাতাস অনুভব করছিলাম, তখন মনে হলো কেউ কানের কাছে এসে ফিসফিস করে বলে গেল, তীব্রকে তুমি পোড়াতে পারবে না প্রাণ। তাকে পোড়াতে এসে তুমি ভীষণ বাজেভাবে ফেসে গেছো। কবে কখন কিভাবে তুমি তীব্রর প্রেমের নেশায় মত্ত হয়ে যাবে তা টের পাবে না। সকাল থেকে পুরো বাড়ি হইচই, আজ বউ ভাত। একে একে আত্মীয় স্বজন আসছে আর হইচই বাড়ছে। এত আওয়াজ, মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। বিয়েটা যেমন আমেজে হয়েছে, তার থেকে দ্বিগুণ বেশি আমেজ বউ ভাত নিয়ে হবে না? আজাদ শেখের ছেলে তাসজিদ শেখ তীব্রর বিয়ের বৌভাত বলে কথা। বিয়েটা যেমনই হোক, বৌভাত হতে হবে বিরাট আয়োজন, নয়তো ইমেজটা 12টা বেজে যাবে। আয়নার সামনে বসে কানের দুল পড়তে পড়তে কথাগুলো ভাবছিলাম আর হাসছিলাম। মানুষ নিজের ইমেজ নিয়ে কতটা সতর্ক হলে নিজের ছেলের এত বড় কুকর্ম টাকার জোরে দাবিয়ে রাখে। তীব্র কত বড় অপরাধী তা ভাইরাল হতে দেয়নি আজাদ শেখ। ঘটনাটি এক রাতে চাপা পড়ে গেছে টাকার কাছে। এই ঘটনা কেবল আমরা কয়েকজন জানি। দীর্ঘশ্বাস ফেললাম। এর মধ্যে তিহা ভাবি বলে ডাকতে ডাকতে দৌড়ে আসলো। আমি ওর দিকে তাকাতে হাঁপাতে হাঁপাতে বললাম, ভাইয়াকে দেখেছো ভাবি? পুরো বাড়ি কোথাও খুঁজে পেলাম না। তীব্রর কথা উঠতে আমার ভোর রাতের কথা মনে পড়ে গেল। তখন এই কথাটা শোনার পর চট করে
চোখ মেলাতে আশেপাশে কাউকে দেখিনি, অথচ আমার স্পষ্ট মনে হয়েছিল কেউ কানের কাছে বলেছিল কথাগুলো। রুমে উকি দিয়েও দেখছি, কিন্তু তীব্র সেখানে হাত পা ছড়িয়ে শুয়েছিল। আমি কনফিউজড হয়ে বসেছিলাম কতক্ষণ। টিহার ডাকে আমার ধ্যান ভেঙে। কি ভাবো বলো না? হ্যাঁ, না, দেখিনি তোমার ভাইয়াকে বলে নিজের কাজে মন দিলাম। বেচারির মুখটা একটুখানি হয়ে গেল। আমি আর চোখে তা দেখে এড়িয়ে গেলাম। এর মধ্যে আরো দুইজন রুমে আসে। আমি তাদের দিকে তাকাতেই তারা টিহাকে উদ্দেশ্য করে বলে, টিহা, প্রাণেশাকে নিচে নিয়ে যেতে বলছে মামি, ওকে নিয়ে আয়, আমাদের অনেক কাজ। আমরা গেলাম। কথাগুলো এত দ্রুত বললো যেন তারা কোনো গুরুত্বপূর্ণ কাজ ফেলে এসেছে। ঝড়ের বেগে আসে, আবার তুফানের বেগে চলে যায়। আমি সেদিকে একবার তাকিয়ে টিহার দিকে তাকালাম। টিহা মন খারাপ বলে নিচে চলো ভাবি। আমি মাথা নাড়ালাম, চুপচাপ মাথায় শাড়ির আঁচল টেনে টিহার হাত ধরে নিচে নামলাম। আন্টি আমাকে সহ্য করতে না পারলেও এত লোকের সামনে মুখ গোমরা করে থাকলেন না। হাসি মুখে কাছে এসে কয়েকজনের মধ্যে বসিয়ে দিলেন। মহিলাগুলো শুরু করলেন খুদ খুঁজতে। বিরক্তিতে মাথা ব্যথা হয়ে যাচ্ছিল, কিন্তু ভদ্রতার খাতিরে কাউকে কিছু বললাম না। তারা যখন খুদ ধরতে ব্যস্ত, তখনই ভেসে আসে এক গম্ভীর কণ্ঠ। এখানে এত ভিড় কিসের? সবাই সেদিকে তাকায়, আমিও তাকালাম। তীব্র দাঁড়িয়েছে, চোখে মুখে একরাশ বিরক্তি, গম্ভীরতা আর রাগ। চুলগুলো এলোমেলো, চোখটা খানিকটা লাল, শার্টের উপরে দু বাটন খোলা, এক হাতে পকেট গুজে রাখা। পাশ থেকে এক মেয়ে ফিসফিস করে বলো, তীব্র এত জোশ কেন ভাই? যেমন হ্যান্ডসাম তেমনই হট। ভাই রে ভাই, দেখলে মনে হয় চকলেটের মতো খেয়ে ফেলে। ইস, তীব্র যে কেন বিয়ে করলো? কথাগুলো কানে আসতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম মেয়েটার দিকে। কি অদ্ভুত আর বেয়াদব মেয়ে। তীব্রের বউ বসে আছে দেখেও তার সামনে তীব্রকে এসব বলে যাচ্ছে। মেয়েটা আমার দিকে তাকিয়ে ভরকে যায়, সাথে সাথে নিজেকে আড়াল করে। এর মধ্যে তীব্র ফের গম্ভীর স্বরে বলে, প্রাণেশা, রুমে আসো। টিহা টিয়াকে কিছু ইশারা করতে টিয়া মাথা নাড়ে। তীব্র গটগট করে সিঁড়ি ভাঙিয়ে উপরে চলে যায়। আমি ভুরু কুচকে তাকাতে টিয়া কাছে এসে আমাকে ধরে রুম পর্যন্ত দিয়ে চলে যায়। আমি দরজা ঠেলে রুমের ভিতরে ঢুকলাম। তীব্র বিছানায় শুয়ে আছে, একটা হাত কপালে ঠেকিয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলে মাথার কাপড় ফেলে দিয়ে এক গ্লাস পানি খেলাম। এতক্ষণ রুমে শুধু আমার হাতের চুরির শব্দ আর নিঃশ্বাসের শব্দটুকু চলছিল। এক পর্যায়ে তীব্র বলে, আমি না থাকলে ওইসব মহিলাদের মধ্যে যাওয়ার প্রয়োজন নেই, আম্মু ডাকলেও যাবে না। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তেরা জবাব দিলাম, কেন যাব না? আপনার কথা শুনতে হবে আমার? বিয়ে হয়েছে বলে কি এখন অধিকার কাটানো শুরু করছেন মিস্টার তাহজিদ শেখ তীব্র? আমি কোনো রেপিস্টের কথা মতো চলতে বাধ্য নেই। কথাগুলো শেষ হওয়ার কয়েক সেকেন্ড হয়নি, তীব্র ঝড়ের বেগে এসে আমাকে চেপে ধরে। এক হাত কোমর টেনে কাছে এসে আর এক হাতে ঘাড় চেপে ধরে পেঁচিয়ে নেয়। ঘটনার আকস্মিকতা আমি হতভম্ব। অবগতার রেশ তখনও কাটেনি আমার। তীব্র মুখটা মুখোমুখি এনে দাঁতে দাঁত চেপে বলে, কথায় কথায় রেপিস্ট করবে না। আমি একবার চুপ ছিলাম মানে সবসময় চুপ থাকবো এমন না। তুমি আমার বউ, আমি তো আমার অধিকার দেখাবই। প্রথমে নিজেকে চেনো, নিজের আপন মানুষকে চেনো, তারপর এসো আমাকে রেপিস্ট বলতে। রূপ ছাড়া আর একবার আমাকে এসব বললে তোমাকে আমি চুপ করে গেলেন। আমি তখনও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। উনি আমাকে আরও শক্ত করে চেপে ধরে এক হাত পেছনে মুড়িয়ে ধরলেন। ব্যথায় আত্মনাদ করে বাঁকা হেসে বললেন, তোমাকে আমি পুরাবো প্রাণ। তীব্রের প্রেমের নেশায় এতটা তৃষ্ণার্ত করব তোমাকে যে তুমি বারবার বহুবার শুধু তীব্রর কাছে ফিরতে বাধ্য হবে। বারবার তীব্রতে বিলীন হয়ে নিজেকে তৃষ্ণামুক্ত করবে। সেদিনগুলো বেশি দেরি নেই, হয়তো কয়েক মাস, কয়েকদিন, নয়তো কয়েক বছর। ততদিন শান্তিতে বাঁচবো। এরপর ছেড়ে দিলেন। আমি হাতটা আগলে নিয়ে ওনার দিকে তাকিয়ে থাকলাম। ওনার সব কথা কয়েকবার আওড়ানোর পর মাথায় কিছু এলো না, পিট পিট করে তাকিয়ে রইলাম। ওনার প্রথম কথাগুলো বুঝলেও পরের কথাগুলোর কোনো মানে খুঁজে পেলাম না। চারদিক হাতটা যখন কিছুই পেলাম না, তখন নিজের মাথা নিজে ফাটাতে ইচ্ছা করলো। আমি ভাবলে বরাবর আমার মাথায় সব তালগোল পাকিয়ে ঘেটে ঘ হয়ে যায়। আমার ভাবনার মাঝে খেয়াল করলাম তীব্র আমার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। এরপর চুলে হাত চালিয়ে গালের খোঁচা খোঁচা চাপদারিগুলো একটু চুলকে মুখটা চ করে মতো চলে বললেন, হাই ঠিকঠাক মতো। আমার বুক সমান না, অথচ কথা বলে এমন ইচ্ছে করে থাপ্পড় সত্যি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় লিলিপুট। ওনার মুখে লিলিপুট শুনে জ্বলে উঠলাম। দাঁতে দাঁত চেপে ওনাকে কিছু বলতে নিলে উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে পকেটে হাত গুজে শীষ বাজাতে বাজাতে চলে গেল।
রাগে দুঃখে ফোঁসফোঁস করতে করতে বিছানায় বসে রইলাম। ওনার শেষের কথাগুলো বেমালুম ভুলে বসলাম। মনে মনে ওনাকে বকা দিয়ে গোষ্ঠী উদ্ধার করা শুরু করলাম। এর মধ্যে কয়েকজন মেয়ে এসে নিয়ে তিহা রুমে আসে। একেই তো রাগে জ্বলেছিলাম, তার মধ্যে পার্লারের মেয়েগুলো দেখে আরও রাগ লাগলো। তিহা আমার নাকের ডগায় লাল দেখে কাছে টেনে ফিসফিস করে বলল, ভাবি তোমার নাকের ডগায় এমন লাল হয়ে আছে কেন? রাগে নাকি লজ্জায়? বাড়ি ভর্তি মেহমান, তার উপর আমার ভারী লেহেঙ্গা, ভারী সাজ, আমার অবস্থা নাজেহাল হয়ে গেছিল। ভীষণ হাসফাস লাগছিল। পাশেই তীব্র হাসি হাসি মুখ করে বসে আছে। আমার দিকে তাকিয়ে আমার অবস্থা দেখে কিছুটা বললেন না, উল্টে মুখটা গম্ভীর করে বসে রইলেন। কিছুটা সময় পার হাজির হলো তীব্রর ফ্রেন্ড সার্কেল। আমি গুনে গুনে দেখলাম প্রায় 4 জন ছেলে, 3 জন মেয়ে। মেয়েগুলোর হাজব্যান্ডও আছে সাথে। নিজেদের কুশল বিনিময় হয়ে আমার দিকে এগিয়ে আসলেন। তীব্র আমার কাছে এসে মুখটা গম্ভীর করে আমাকে উদ্দেশ্য করে বললেন, প্রাণেশা। আমি সালাম দিলাম। ছেলেগুলো আমাকে দেখে বোধহয় খানিকটা অবাক হলো। একে অপরের মুখে চাওয়াচাই করে কিছু বলতে নিয়ে তীব্র চোখ রাঙানো দেখে আর কিছু বলল না। হাসার চেষ্টা করে সালাম নিলেন। টুকটাক কথাতে জানতে পারলাম সবার নাম। ইমন, শিপন, সাইম আর রিফাত। সবাইকে স্বাভাবিকভাবে নিলেও রিফাতের চোখে মুখে গম্ভীরতা থেকে খানিকটা চমকে গেলাম। শুধু শুধু কেউ এমন গম্ভীর দৃষ্টিতে তাকালে তো চমকাবো। নিজেকে সামলে নিলাম। ওনা আর নিজেদের মতো ফাজলামি করতে থাকলেন। ইমন ভাই তীব্রের পিঠে চাপড় মেরে শয়তানি হাসি এসে বলে, শেষমেশ তাহলে বিয়েটা সেরেই ফেলে দোস্ত, এখন হানিমুনের কী প্ল্যান? ওনার প্রশ্নে আমার চোখ বড় বড় হয়ে গেল, মুহূর্তে কাশি উঠে গেল। তীব্র বাঁকা হেসে আমাকে ধরে ইমন ভাই ভুরু কুচকে তাকিয়ে বলে, ব্যাপার কি ভাবি? হানিমুনের কথা শুনে হঠাৎ এত কাশি কেন? আমি জবাব দিলাম না। আমার কাশির জন্য টিয়া পানি এত ছুটে এসেছিল। ওটা খেয়ে চুপচাপ বসে রইলাম। তীব্র ইমন ভাইদের কিছু বলে আমার পাশে এসে বসলেন। আস্তে করে বললেন, ঠিক আছে। আমি মাথা নাড়লাম। উনি ঘড়ি ঠিক করতে করতে ফের বললেন, বিয়েটা করেছে চাপে পড়ে, এখন নাকি আবার হানিমুন। ইস, বউটা আমার হানিমুনের কথা শুনে ফাটা বেলুনের মতো চুপসে গেছে বলে ঠোঁট চেপে হাসতে থাকলেন। আমি রাগে চোখে তাকালাম। এতগুলো মানুষের মধ্যে কিছু বলতে না পেরে দাঁতে দাঁত চেপে বসে রইলাম। কিছুক্ষণের মধ্যে চোখ পড়ল ফুপি, ফুপা, পলি আর পলির দাদুর বাড়ির সবাই। পলি আমাকে দেখে দৌড়ে আসে, জড়িয়ে ধরে বলে, তোমাকে তো একদম পুতুলের মতো লাগছে আপু। তীব্র ভাইয়ের পাশে কিন্তু দারুণ মানিয়েছে বলে হাসে। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম ওর দিকে। তীব্র সৌজন্যমূলক হেসে কথা বলে, লোকটা মনে হয় ঠিকঠাক মতো হাসতে পারে না, না হয়তো হাসতে চায় না। মুখটা সবসময় গম্ভীর করে রাখে। ফুপি, ফুপা, পলির কাকা, কাকি সবাই এগিয়ে আসলো। টুকটাক কথা বললো। এত ভারী লেহেঙ্গা ধরে দাঁড়িয়ে থাকতে শরীরের অর্ধেক শক্তি চলে গেছে। বাপরে! পলি আমাকে টেনে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, ফার্স্ট নাইট কেমন কাটলো আপু? বলে, চকলেট মার্কা একটা জামাই পাইছো, মনে তো হয় অনেক ভালো কাটছে, তাই না? মুখ চেপে হাসতে থাকে পলি। আমি চোখে মুখে গম্ভীরতার ছাবি ওকে ধমক দিয়ে বলি, আমি তোর বড় বলি, আর এসব কী ধরনের কথাবার্তা তুই জানিস না? এরপরও এসব বলছিস কেন? বলি হাসা থামিয়ে দীর্ঘশ্বাস নেয় আর বাহুতে হাত রেখে বলে, কেমন আপু, তুমি এখনও 1 বছর আগের ঘটনা নিয়ে ভাবছো? তীব্র ভাই যে কাজটা করেছে এটা তো এখনো প্রুফ হয়নি। আর টিয়া সারাদিন আমাকে বলে তীব্র ভাইয়া অমন করতেই পারে না। আমি ওর কথায় পাত্তা দিলাম না। কোনো বোন মনে করে না তার ভাই অপরাধী হতে পারে, এটা স্বাভাবিক। তীব্র এসে পলির সাথে গল্প জমিয়ে দিল। আমি ওদের দিকে তাকিয়ে সামনে তাকলাম। এক আগন্তুকের দেখে আটকে উঠলাম। তার একজোড়া চোখ আমার দিকে নিবন্ধ। ভয়ে পাশে থাকা তীব্রর হাত চেপে ধরলাম। কয়েকবার শুকনো ঢোক গিলে নিজেকে তীব্রর পিছনে আড়াল করে নিলাম। অস্ফুট সুরে বললাম, ফারদিন ভাই। ফারদিনকে দেখে রীতিমতো ভয়ে ঘামতে শুরু করলাম। তীব্র আমার দিকে তাকিয়ে সামনে তাকালো। ফারদিন ভাই ততক্ষণে কাছে চলে আসলে তীব্র আমার হাতটা শক্ত করে ধরে সামনে আনলেন। আমি দৃষ্টি এদিক ওদিক করলাম। ফারদিন ভাইয়ের দৃষ্টি তখনও আমার দিকে। তীব্র অদ্ভুতভাবে হেসে বলে, আরে ফারদিন ভাই যে, আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার বিয়েতে এসেছেন, ওয়াও। আমি তীব্রর দিকে তাকালাম। তার মুখে অদ্ভুত এক হাসি। ফারদিন ভাই দাঁতে দাঁত চেপে আমার দিকে তাকিয়ে বলে, তুই ওকে নিজের ইচ্ছেতে বিয়ে করছিস? আমি ফাঁকা ঢোক গিললাম। আমার জবাব না পেয়ে তীব্র নিজেই পাশ থেকে উত্তর দিল, দেখতেই যখন পাচ্ছেন তখন জিজ্ঞাসা করছেন কেন শালা সাহেব? উফ, মিস্টেক। আপনি তো প্রাণেশার বড় ভাই। ফারদিন ভাই তীব্রর দিকে কড়া দৃষ্টিতে তাকালেন, যেন চোখ দিয়ে তাকে মেরে ফেলতেছে। তীব্র ঠোঁটের কোণে তখনও বাঁকা হাসি।
ফারদিন ভাই আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, আজ পর্যন্ত কোনো ছেলেকে তোর কাছে ঘাসতে দেনি, এত সহজে তীব্রের সাথেও থাকতে দেব না। আমি চোখ পিটপিট করলাম। ফারদিন ভাই কি করতে পারে তা আমার হাড়ে হাড়ে জানা। এই একটা মানুষ আমাকে জীবনে শান্তিতে থাকতে দেয়নি। জানি না আমি কি তার ভালোবাসা নাকি জিদ, কিন্তু আমাকে পাওয়াটা যেন তার কাছে জিদ। একবার কলেজে একটা ছেলে সবার সামনে আমাকে প্রপোজ করেছিল, ব্যাস পরের দিনে তার হাত পা ভেঙে হসপিটালে অ্যাডমিট করে এসেছে। সাথে সেদিনে আমার গালে 5 আঙুলের দাগ পড়ে গেছিলো। এরপর থেকে ভয়ে কোনো ছেলে আমার কাছে ঘেঁষতো না, আর আমি শত হাত দূরে থাকতাম। আমার ভাবনার মাঝে পলি দৌড়ে এসে ফারদিন ভাইকে বলল, ভাইয়া ওদিকে আপু তোমাকে ডাকছে, চলো। ফারদিন ভাইয়া গম্ভীর ভাবে বলল, যা তুই, আসছি। পলি চলে গেল। ফারদিন ভাইয়ের কাছে এগিয়ে এসে তীব্র শেরনে ছেড়ে বাঁকা এসে বললেন, প্রাণেশা আমার, তোকে এত সহজে কখনোই জিততে দেব না তীব্র। প্রাণেশা আমার মানে শুধু আমার। বিনিময়ে তীব্র হাসে, হুট করে ফারদিন ভাইকে জড়িয়ে ধরে বলে, বেস্ট অফ লাক ফারদিন ভাই। ফারদিন ভাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। তীব্রর মুখের হাসি মিলিয়ে গিয়ে ফুটে ওঠে গম্ভীরতার ছাপ। থমথম গলা করে, আমার সাথে এত বড় বড় কথা বলো আর ফারদিনকে দেখে এত ভয় পাও? আমি আগে নিজের জায়গায় বসলাম, কয়েকবার বড় বড় করে শ্বাস নিলাম। তীব্র পাশে এসে বসেছে। আমি ধীর স্বরে বললাম, এই একটা মানুষের কাছে এতটাই অত্যাচারিত হয়েছি যতটা কখনো কারো কাছে হয়নি। ওনার কথার অবদ্ধ হলে যেখানে আমার জন্য শাস্তি বরাদ্দ ছিল, সেখানে ওনাকে না জানিয়ে বিয়ে করে ফেলছি। না জানি কি করে। ঘামতে শুরু করলাম। তীব্র কোনো সারা শব্দ না পেয়ে তার দিকে তাকালাম। চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে, হাত মুষ্টিবদ্ধ করে বসে আছে। ওনার চোখ দেখে ভয় পেলাম, অস্বাভাবিক রকমের লাল। মুহূর্তে ছুটে আসলো আঙ্কেল আর ইমন ভাইয়া। আঙ্কেল টিস্যু দিয়ে নিজের কপালে ঘাম মুছে কোনো রকম বললেন, তীব্র একদম না, এখানে অনেক মানুষ আছে। তীব্র ভয়ঙ্কর দৃষ্টিতে তাকে চোখ বন্ধ করে নিলেন। আঙ্কেল কিছু বললেন না। আমি ওনাদের কাণ্ডে কিছুটা বুঝলাম না। সম্ভবত তীব্র রেগে গেছে। কেন, কি এমন হলো? হঠাৎ করে তীব্র রেগে গেলেন কেন? সন্ধ্যার দিকে ফুপিরা সবাই চলে গেছেন। ফারদিন ভাই আরও আগেই চলে গেছেন। আমরা কাল ওই বাড়ি যাবো, শুধু আমি আর তীব্র। পলিকে থাকতে বললেও ফুপি থাকতে দিলেন না। এতটা সময় পর ছাড়া পেয়ে বড় করে শ্বাস নিলাম। কোনো রকমে আগে চেঞ্জ করে শাড়ি পরলাম। এতক্ষণ নিজেকে হালকা লাগছে। চোখ মুখ ভালো করে ধুয়ে সব মেকআপ তুলে ফেললাম। একটু পর তীব্র চলে আসলো, চোখ মুখ তখনও গম্ভীর। ভুরু কুচকে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আয়নার সামনে বসলাম। তীব্র কাবার থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ততক্ষণে আমি সব ঠিকঠাক করে আগে বিছানায় শুয়ে পড়লাম। গত কয়েকদিন থেকে ধকলের শেষ নেই, ঘুম হচ্ছে না ঠিক মতো। চুপচাপ ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। ক্লান্তিতে যখন চোখ বন্ধ হয়ে আসছে, তখনই একটা শব্দে চমকে উঠলাম। লাফিয়ে বসে নিজেকে সামনে আশেপাশে তাকালাম। তীব্র ল্যাপটপ হাতে বসে আছে সবাই। আমি পিটপিট করে তাকাতে বললো, কী হলো, ভয়ে ঘুম আসছে না? কাল না বললে সজ্ঞানে কোনো রেপিস্টের সাথে ঘুমাবে না, আজ কি অজ্ঞানে ঘুমাচ্ছ? ওনার খোঁচা মারা কথা কপালে ভাঁজ পড়লো। ক্লান্তিতে মাথা পুরোই ফাঁকা। ওনার সাথে তর্ক করতে ইচ্ছে করছে না। চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়লাম। তীব্র বোধহয় অবাক হলো, কাছে এগিয়ে এসে বলল, তোমার কি শরীর খারাপ লাগছে? অদ্ভুতভাবে ওনার কণ্ঠে কোনো রাগ গম্ভীরতা কিছুই টের পেলাম না, অন্যরকম কিছু ছিল। চোখ মেরে তার দিকে তাকিয়ে বললাম, আপনার এই টেপ রেকর্ডারটা বন্ধ করবেন প্লিজ। কদিন থেকে একদম ঘুম হয়নি, একটু ঘুমাতে দেন। তীব্র ভুরু কুচকে তাকিয়ে চুপচাপ চলে যায়। আমি নিজের মতো ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে মনে হলো কারো ঠান্ডা হাতে স্পর্শ পেলাম। আষ্টে পৃষ্ঠে দৌড়িয়ে ধরেছে কেউ, কিন্তু ঘুমের মধ্যে চোখ খুলতে পারলাম না। উষ্ণ জায়গা পেয়ে গুটি গুটি মেরে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল থেকে তীব্র বেঁকে বসেছে, কিছুতেই ফুপুদের বাড়ি যাবে না। আঙ্কেল আন্টি তিহা বোঝানোর পর ওনাকে রাজি করাতে পারেনি, উল্টো রেগে বাড়ি থেকে বের হয়ে গেলেন। মন খারাপ করে লিভিং রুমে সোফায় বসে কার্টুন দেখা শুরু করলাম। ফুপিদের বাড়ি যাবো না, এদিকে বাড়িতেও আমার ভালো লাগছে না। কার্টুন দেখতে দেখতে খেয়াল করলাম আন্টি আমার দিকেতে তীক্ষ্ণ দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। আমি তাকাতে চোখ মুখ কুচকে আঙ্কেলকে উদ্দেশ্য করে বললেন, আমার ছেলেটা রেখে না খেয়ে বেরিয়েছে, ঘরে এনেছে এক অপয়া মেয়েকে। ছোটোবেলাতে নিজের বাবা মাকে খেয়ে এসেছে, 3 বছর থেকে আমার ছেলেকে খাওয়ার জন্য বসে আছে। তার জন্য রেগে যে আমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এতে তার কোনো হেলদোল নেই, উল্টে নেচে নেচে কার্টুন দেখছে। আরও কিছু কথা শোনালেন। আঙ্কেল ধমক দিল আন্টিকে। আমি কোনো রকমে নিজের কান্নাটা গিলে টিভি অফ করলাম। টিয়া কাছে এগিয়ে আসতে আমি হাসার চেষ্টা করে রুমে চলে আসলাম। অন্য কথাগুলো যেমন তেমন, বাবা মায়ের কথা উঠলে আমার এমনিতেই খারাপ লাগে। সেখানে ওনার কতগুলো কথা শোনালেন। চুপচাপ ব্যালকনিতে রেলিংয়ের সাথে হেলান দিয়ে বসে থাকলাম। চোখ বুজে দীর্ঘশ্বাস নিলাম।
আমার বাবা মায়ের কোনো স্মৃতি আমার সাথে নেই। এতটা ছোট বয়সে তারা মারা গেছেন, ফুপির কাছে বাবা মায়ের ফটো দেখেছি, নয়তো তাদের মুখটাও ঠিক মতো মনে নেই আমার। কতক্ষণ ওভাবে বসেছিলাম মনে নেই, চুপচাপ রেলিংয়ে হেলান দিয়ে গার্ডেনের দিকে তাকিয়েছিলাম। পাশে কারো উপস্থিতি টের পেয়ে ফিরে তাকাতেই তীব্রকে চোখে পড়লো। আমি তার দিকে একবার তাকিয়ে আবার অন্যদিকে তাকালাম। উনি ধীর কণ্ঠে বললেন, সরি। আমি চমকে তাকালাম, শান্ত কণ্ঠে বললাম, কেন? আমার জন্য তোমাকে এত কথা শুনতে হলো তার জন্য? তাচ্ছিল্য সুরে বললাম, ইটস ওকে। বড়লোকরা অমন একটু একটু অপমান করবে, এটাই স্বাভাবিক। উনি ভুরু কুচকে বললেন, সবসময় তেরা তেরা কথা না বললেই শান্তি পাও না? বাই দ্য ওয়ে, রেডি হও, যাও। কোথায় যাবে? ওই বাড়ি। না গো, হানিমুনে যাব। যাবে তো বউ? আমি থতমত খেলাম, রাগী দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে উঠে পড়লাম। মুখে তখনও ওনার দুষ্ট হাসি। মাঝে মাঝে মন চায় উষ্টা দিয়ে এই ব্যালকনি থেকে ফেলে দিই। কাপড় গুছিয়ে রেডি হয়ে নিলাম, তীব্র রেডি হয়ে নিল। বের হওয়ার সময় আন্টি আমাকে দেখে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেলেন। আঙ্কেল আর তিহার থেকেই বিদায় নিলাম। পুরো রাস্তা তীব্র মুখ গম্ভীর করে থাকলো। আমি কোনো কথা বললাম না। বাড়িতে আসতে ফুপি আর পলি খুশি হলো। ফুপি, ফুপা, কাকা, কাকি সবাই ব্যস্ত হয়ে গেলেন তীব্রকে নিয়ে। আমার সাথে সবাই টুকটাক কথা বললেন শুধু। পলি হাসতে হাসতে বললো, বিয়ে করে তুমি পর হয়ে গেছো আপু, এখন তোমার জামাই আপন। পলি হাসতে থাকে। আমি মনে মনে হাসলাম। আমি আর কবে আপন ছিলাম বা কবে? আজাদ শেখের ছেলেকে তারা জামাই হিসাবে পেয়েছে, তাকে তো আপন করতেই হবে। কিন্তু এই কথাগুলো না বলে হাসি মুখে পলির গাল টেনে দিয়ে বললাম, তোমার বিয়ে হোক, তখন তুমিও পর হয়ে তোমার বর আপন হয়ে যাবে। পলি মুখ ভ্যাংচালো। ওকে থাকতে বলে আমি রুমে চলে গেলাম। আসার সময় ফারদিন ভাই কে চোখে পড়েনি, ভাগ্যের সামনে পড়েনি, নয়তো শিওর আমাকে থাপ্পড় দিয়ে ক্ষান্ত হতো। রুমে এসে প্রথমে ফ্রেশ হয়ে নিলাম, তারপর একবার ব্যালকনিতে উঁকি দিতে দরজা খোলার শব্দ পায়ে রুমে ফিরে আসলাম। ভেবেছিলাম তীব্র এসেছে, কিন্তু সামনে ফারদিন ভাইকে দেখে গলা শুকিয়ে গেল। আমতা আমতা করে বললাম, ফারদিন ভাই আপনি আমার রুমে? ফারদিন ভাই শয়তানি হাসলেন। এগিয়ে এসে আসতে দাঁতে দাঁত চেপে বললেন, আমার অগোচরে বিয়ে করে নিয়েছিস, তাও আমার শত্রুকে? তোর কলিজা এত বড় হয়ে গেছে রে, টেনে কলিজা বের করে ফেলি। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। পুরো রুমে আমি আর উনি ছাড়া কেউ নেই। মনে মনে হাজারবার চাচ্ছি কেউ আসুক। বারবার দরজার দিকে তাকিয়ে যখন ফারদিন ভাই পাশ কাটিয়ে চলে যেতে নিলেন, উনি টেনে ধরলেন আমাকে, সামনে এনে গলা চেপে ধরলেন। রাগী কণ্ঠে বললেন, তোর আর তীব্রর খুব বড় মাসুল দিতে হবে। আমি হারবো না ওই তীব্রের কাছে, কখনোই না। তোকে আমি না পেলে তীব্রকেও পেতে দেবো না। তীব্রের চোখের সামনে তোকে তিলে তিলে মারবো। ওয়েট অ্যান্ড ওয়াচ। আজ থেকে ভার্সিটি যাব। এই কয়েকদিন বিয়ের ঝামেলার জন্য ভার্সিটি যাওয়া হয়নি। সেদিন ফুপির বাড়ি থেকে আসার সময় তীব্র আমার সব বই নিয়ে এসেছে। যদিও আমার শুধু ওখানে একদিনে ছিলাম, কিন্তু যতক্ষণ ছিলাম ততক্ষণ আতঙ্কে ছিলাম। ফারদিন ভাই কেমন ক্রোধ নিয়ে তাকাতেন। তীব্র কম না, ফারদিন ভাইকে দেখিয়ে দেখিয়ে আমার কাজ ঘেঁষে থাকতো। এমনি সময় দুজনের মধ্যে যথেষ্ট দূরত্ব থাকলেও ফারদিন ভাইকে দেখলে তীব্র কাছে ঘেঁষে বসতো। মিষ্টি সুরে ফারদিন ভাইকে খোঁচা মেরে মারা তো আছেই। আমি ভেবে পাই না দুজনের মধ্যে আসল শত্রুতা ঠিক কোথায়। দুজনের মাঝে করে আমি চ্যাপ্টা হয়ে গেছি। আমার ভাবনার মধ্যে তীব্র ঘড়ি পড়তে পড়তে বলল, চলো। আমি ফিরে তাকালাম ওনার দিকে। পলি আর তিহা অ্যাডমিশনের জন্য বসে আছে। আমি এবার দ্বিতীয় বর্ষ। আগে পলির সাথে যাওয়া আসা করতাম, আর এখন তিহা যদি ভর্তি হয়ে যায় তাহলে ওর সাথে যাওয়া আসা করব। কিন্তু ততদিন পর্যন্ত আমার তীব্রের সাথেই যেতে হবে। হিজাবের পিনটা ঠিক করে ব্যাগ নিয়ে নিলাম। তীব্র কলমার গেটাবে আছে, মুখে গম্ভীরতা, কোনো কথা নেই। আমি কোনো কথা আশা করি না, চুপচাপ ওনার পিছু পিছু বের হয়ে আসলাম। আসার সময় আন্টি চোখ মুখ কুঁচকে রেখেছিল। আমার পড়ালেখার বিষয়টা ওনার পছন্দ না। এই তো গতকালই এই নিয়ে তর্কের শেষ ছিল না। আমি একটা কথাও বলিনি। আন্টি বলেছে বিয়ের পর পরে কী হবে, কিন্তু তীব্রের কথা তার বউ, আমি, আমার সব স্বপ্ন তার দায়িত্ব। আমি মনে মনে শুধু হেসেছি। মানুষটাকে আমার যতবার ভালো মনে হয় ঠিক ততবারই মনে পড়ে যায় সেই রাত, বিভৎস চেহারা আর চিৎকার কান্না। ঘৃণায় তখন গা গুলায়। চুপচাপ গাড়িতে বসলাম। তীব্র নিজেও চুপ করেছিলেন। ভার্সিটির সামনে গাড়ি দাঁড় করে শুধু এটুকু বললেন, সাবধানে থাকবে, আমি আসবো নিতে। একা যাওয়ার দরকার নেই, ফারদিনকে দেখলে দূরে থাকবে, আর নয়তো আমাকে কল দিবে। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চুপচাপ গাড়ি থেকে নেমে গেলাম। গেটের ভেতরে পা রাখতেই তীব্রর গাড়ির চোখে পলকে উধাও হয়ে গেল। আমাদের আড্ডা দেওয়া জায়গায় গিয়ে দেখলাম ফ্রেন্ড সার্কেল সবাই বসে আছে। আমি কাছে গিয়ে দাঁড়াতে তানজিলা বলল, কিরে বড় লোকের বউ, বিয়ে তো করছস দাওয়াত না দিয়া, তারপর ওপরে এই কয়দিন কোনো যোগাযোগ রাখোস নেই, এখন কি দেখতে ভার্সিটিতে আইছিস? আমি ওর মাথায় গাঁটটা মেরে বসে পড়লাম। 32টা দাঁত বের করে বললাম, আসলে হয়েছে কি বল, তুই তো একটা পেটুকরানি, তাই তোকে বিয়েতে দাওয়াত দেয়নি। দেখা গেল
তুই সব খাবার একাই খেয়ে সাবার করে দিচ্ছিস, তখন কি করবো? সবাই হেসে ওঠে। তানজিনা গাল ফুলায়। পাশ থেকে সাবিহা বলে, তানজিনা না হয় পেটুক, তাই বলে আমাদের দাওয়াত দিবি না? এই তুই কেমন বান্ধবী আমাদের? বাইরে শুনলাম তোর নাকি তানজির শেখ তীব্রর সাথে বিয়েছে। কিরে ভাই, তুই তো রাতারাতি আমার ক্রাশে বিয়ে করে ফেললি। বলি তুই এটা কেমনে পারলি? সাবিয়া কান্নার ভান করে। ওর কথা শুনে দীর্ঘশ্বাস পেলাম। আমার কোনো জবাব না পেয়ে রাতুল বলল, তোর মুখে ওই রকম বাদরের মতো করে রাখছিস কেন? তীব্র ভাইয়ের মতো জামাই পাওয়া তোর মুখ ওরকম হইলে আমাকে বউরা তো পুরো কষ্টে হার্ট অ্যাটাক করবে। আরেক দফা হাসাহাসি হয়। সবাই কিছুক্ষণ বসে থেকে ক্লাসে গেলাম। আমি যেতে নিলে হাত আটকায় স্বামী। আমি ওর দিকে তাকালে ও শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই তীব্র ভাইকে বিয়ে করলি কেন? তুই কি ভুলে গেছিস উনি কি করছে? ভুলিনি, বাদ দে, ক্লাসে চল। স্বামী আর কিছু বলল না। আমাদের ফ্রেন্ড সার্কেলে কেউ জানে না তীব্রর বিষয়টা, মূলত আমি আর স্বামী জানি, তা বিশেষ কারণে। শুধু আমার ফ্রেন্ড সার্কেল না, এই শহরে কেউই জানে না। কি সন্দেহ! সেদিন রাতে যখন পুলিশ তীব্রকে অ্যারেস্ট করছিল তখন আজাদ আঙ্কেল সবটা সামনে নেয়, তাই তেমনভাবে কেউ কিছু জানে না। আর আমার চুপ থাকার অনেকগুলো কারণ আছে। আমরা বললেই বা কি হতো, আজাদ আঙ্কেল তার পাওয়ার দিয়ে আমাদের মুখ বন্ধ করে দিত। অবশ্য পুলিশ নিজেও আমাদের কথা শুনতো না যে কিছু বললে। ভার্সিটি ক্লাস শেষ করে ক্লাস দুটো শেষ না করে চলে আসলাম আন্টিদের বাড়ি। বাড়িতে ঢুকতে জুই ছুটে আসলো। ছোট ছোট হাতে আমাকে জড়িয়ে ধরে বললো, মামুনি এতদিন আসনি কেন? 3 বছরের মেয়ে, স্পষ্টভাবে কথা বলতে পারে না। আমি ব্যাগ রেখে ওকে কোলে তুলে নিলাম। ওর গালে চুমু খেয়ে বললাম, সরি, একটু সময় পাইনি তাই আসতে পারিনি, কিন্তু তোমার জন্য চকলেট এনেছি। জুই খুশিতে আমার গালে টপাটপ দ্রুত চুমু দেয়। আমি ব্যাগ থেকে ওর জন্য চকলেটটা বের করে বললাম, মামুনি তোমার নানুমণি কোথায় আর আম্মু কী করছে? জুই মন খারাপ করে বললো, নানুমণি রান্না করতে আর আম্মু ঘুম। তো ওর কথা দীর্ঘশ্বাস নিলাম। ওকে খেলতে বলে একবার রান্না করে উকি দিয়ে চলে আসলাম জুথি আপুর রুমে। জুথি আপুর মৃতদেহ যেন পড়ে আছে। গত 1 বছর থেকে উনি কোমায়। যদিও কোমায় পেশেন্ট হাসপাতালে থাকে, কিন্তু ওনার উপর কয়েকবার অ্যাটাক হয়। আমি আর স্বামী সব কিছুর ব্যবস্থা এই বাড়িতে করে দিয়েছি। ওদের এই ঠিকানা তেমন কেউ জানে না। আল্লাহর রহমতে এখন আর আপুর উপর অ্যাটাক হয়নি। আমি আপুর পাশে বসে তার হাত আগলে নিলাম। এই আপু যতবার দেখি, এই বাড়িতে যতবার আসি, ততবার নতুন করে ঘৃণা নিয়ে যায় তীব্রর জন্য। অতটুকু একটা বাচ্চাকে অনাথ করে দিয়েছে। সবটা ভাবতে চোয়াল শক্ত হয়ে এলো। এর মধ্যে পেছন থেকে আন্টি গম্ভীর কণ্ঠে বললেন, তুমি এখানে কেন প্রাণেশা? তোমার স্বামীকেও সাথে এনেছ? আমি অবাক হয়ে তাকালাম। বিয়ের পরে আজই তো আসলাম, তাহলে আন্টি কেমনে জানলো আমার বিয়ে হয়ে গেছে? আন্টি কি জানি আমার কার সাথে বিয়ে হয়ে গেছে? শুকনো ঠোক গিললাম। আন্টি কি আমাকে ভুল বুঝলো? আমি কিছু বলার আগে আন্টি বললেন, কি ভাবছো? কীভাবে জানলাম? জেনেছি কোনো একভাবে। তুমি আমাদের এতটাই সাহায্য করে এটা কিভাবে করলে প্রাণেশা? যে ছেলেটা আমার 2 মেয়ের জীবন নষ্ট করে দিল, যার জন্য এক মেয়েকে হারিয়েছি, আর এক মেয়ে কোমায় শুয়েছে, তুমি তার সাথে বিয়ে করে নিলে? তোমার এত লোভ! মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। হতভম্বের মতো তাকিয়ে থাকলাম। আমার লোভ? আন্টি আমাকে কিছু বলার সুযোগই দিলেন না। হাত টেনে এনে দরজা থেকে বের করে দিলেন। আমাদের শেষ একটা উপকার করো, তোমার স্বামীকে আমাদের ঠিকানাটা দয়া করে বলো না। আমার ছোট্ট নাতনিকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে আমাকে বাঁচতে দাও। আর কখনো এ বাড়িতে আসবে না। মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। যাদের জন্য এত কিছু করলাম তারাই আমাকে ভুল বুঝলো। অবগতা হতভম্বতায় আমি নির্বাক কিংকর্তব্যবিমুখ হয়ে দাঁড়িয়ে রইলাম দরজার বাইরে। চোখ থেকে দুপুরটা জল গড়িয়ে পড়লো। নিজেকে সামনে ব্যস্ত ভঙ্গিতে দরজায় কড়া নাড়লাম। এত সহজে তারা আমাকে ভুল বুঝতে পারে? আমার পুরো কথা তো শুনবে। আমি দরজায় কড়া নাড়লে ভেতর থেকে আন্টি দরজা খুললো না। হতাশ হয়ে দরজার সামনে বসে রইলাম। কতক্ষণ আমি বসেছিলাম জানা নেই। হাতে থাকা ঘড়ি তাকিয়ে দেখলাম আমার ভার্সিটির ছুটির সময় হয়ে গেছে। আমাকে তো তীব্র নিতে আসবে বলেছিল। আমি দ্রুত উঠে দাঁড়ালাম। একবার আমাকে তীব্র না পেলে যদি পরে তাড়াতাড়ি ছুট লাগালাম। এখান থেকে যেতেও সময় লাগবে 8 ঘন্টা। তীব্র যদি ভুল করে এখানকার ঠিকানা পেয়ে যায় তাহলে তো আমি শেষ। ভার্সিটির সামনে আসতে কল আসে তানজিলার। দ্রুত রিসিভ করতে চিন্তিত কণ্ঠে বলে, কিরে কই গেছিলি তুই? তীব্র ভাই তোকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে, জলদি বাড়ি যা। আমি আচ্ছা বলে কল কেটে দিলাম। বাড়ির রাস্তা ছুট লাগালাম। বাড়িতে ঢুকতে তিয়ার কাছে ছুটে আসে। ব্যাস গলায় বলে, ভাবি ঠিক আছো? জলদি রুমে যাও। আমি কিছু না বলে চলে আসলাম। রুমে আসতে দেখলাম তীব্র এলোমেলো হয়ে বসে আছে। আমি ফাঁকা ঢোক গিলে ধীরে ধীরে রুমে ঢুকলাম। কোনো শব্দ না করে ব্যাগ টেবিলে রেখে পেছন ঘুরে তীব্র ঠান্ডা গলায় বললো, কোথায় গেছিলে? আমি চমকে গেলাম। ওনার এত ঠান্ডা গলা আমার ঠিক হজম হলো না। কোনো রকমের কণ্ঠ শক্ত করে বললাম, কোথাও যায়নি আমি তো। আমাকে থামিয়ে দিয়ে বলে,
ডোন্ট ট্রাই টু ইট। আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি, এই মিথ্যে বলার চেষ্টা করবে না। আমি ফাঁকা ঢোক গেলাম, নিজেই নিজেকে হাজারটা গালি দিলাম। আমার জবাব না পেয়ে তীব্র ঝড়ের গতিতে কাছে এলো। ভয়ে দুপা পিছিয়ে যেতে দেওয়ালের সাথে ধাক্কা খেলাম। উনি চেপে ধরলেন দেওয়ালের সাথে, চোখ দুটো অসম্ভব লাল, চুলগুলো উস্কো খুস্কো, দাঁতে দাঁত চেপে বললেন, তোমার কাছে সব মজা মনে হয় না? আমি নিষেধ করেছিলাম না একা কোথাও যেতে। আমি করেছিলাম নিষেধ? চমকে উঠলাম, ভয়ে মাথা নাড়লাম। উনি বাহুতে হাত চেপে ধরে ফের বললেন, তাহলে গেছো কেন? অফ ছিল তোমার। আমি কতটা ভয় পেয়েছিলাম তার ধারণা আছে? আমি উত্তর দিলাম না। আমি আন্টির বাড়ি যাওয়ার সময় সবসময় ফোন অফ করে যেতাম, আর ফিরে আসার সময় ফোন অন করে নিতাম। উনি ছেড়ে দিয়ে সরে গেলেন, পিছনে ঘুরে নিজের মাথা চেপে ধরে নিজেকে রাগ সামলানোর চেষ্টা করলেন। তারপর তাচ্ছিল্যের সুরে হেসে বললেন, আমি কাকে কি বলছি? যার কাছে আমি শুধুমাত্র রেপিস্ট, তার কাছে আবার আমার ফিলিংস ইম্পসিবল। ওনার কথায় ভুরু কুচকে বললাম, রেপিস্টকে নিশ্চয়ই রেপিস্টে বলবো, আর আপনার ফিলিংস সিরিয়াসলি? যে মানুষ একটা মেয়েকে চুপ করে ঢোক গিলে, ফের বললাম, এরপর আবার তাকে মেরে ফেলে, তার পরিবার পর্যন্ত মারতে যায় শুধুমাত্র নিজের কার্যসিদ্ধির জন্য, তার আবার ফিলিংস। উনি দ্বিগুণ রেখে যায়, আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে ড্রেসিং টেবিলের মিররে আঘাত করে। রুমের মধ্যে মুহূর্তে ভাঙচুরের শব্দে কান ঝাঁঝা হয়ে ওঠে। তীব্র হাতে ততক্ষণে রক্তের ফোয়ারা বইছে। সকালে ঘুম থেকে উঠে আশেপাশে জায়গা খালি দেখলাম, তখন বেশ অবাক হলাম। ঘরের দিকে তাকিয়ে দেখলাম কেবল 6টা বাজে। এত সকালে তীব্র কই গেল? কাল রাতে আমার সাথে রাগ দেখিয়ে কেটে যাওয়া হাত নিয়ে বাসা থেকে বের হয়। এনার এসব কাণ্ডে আমি শুধু হা হয়ে তাকিয়েছিলাম। এরপর নিজে কোনো রকমে চেঞ্জ করে পুরো রুম গুছিয়েছি। সন্ধ্যা পেরিয়ে যখন রাতে তীব্র বাড়ি ফিরল না, তখন তিহা আমার রুমে এসেছিল। গভীর রাত পর্যন্ত আমি জেগেছিলাম। নিজে না চাইলেও ওনার জন্য চিন্তা হচ্ছিল। জেগে থাকতে থাকতে কখন ঘুমিয়েছি মনে নেই। এখন যখন ঘুম ভাঙলো তখন তীব্রকে দেখলাম না। কিছুক্ষণ থম মেরে বসে রইলাম। দরজা যেমন ছিল তেমন রেখে হতাশ শ্বাস নিলাম। সারা রাত মানুষটা বাড়ি ফিরে আসেনি। কোথায় আছে, কি করছে কিছুই তো জানি না। হাতটা তো প্রচুর রক্তাক্ত ছিল, ওই অবস্থায় কোথায় চলে গেছে কিছুই বুঝতেছি না। মাথায় হ্যাং মেরে গেল। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আনমনে মুখ মুছে নিলাম। বেড সাইডে টেবিলে তীব্র ফটো ফ্রেম দেখে কিছুক্ষণ ওভাবে তাকিয়ে রইলাম। হুট করে মনে পড়ে গেল জ্যোতি আপু আর জিনিয়ার কথা। সর্ব শরীর কেঁপে উঠলো। নিজে হতভম্ব হয়ে গেলাম নিজের কারণে। যে মানুষটাকে আমি সহ্য করতে পারি না তার জন্য চিন্তা করছি, যাকে মন থেকে মানতে পারিনি তার জন্য ভাবছি আমি সে ঠিক আছে কি না, এটা ভেবে আমি রাতের ঘুম হারাম করে ফেলেছি। নিজের মাথায় চুল নিজে একটা একটা করে ছিটতে মন চাইল। দাঁতে দাঁত চেপে বসে রইলাম। নিজেকে বুঝলাম ওনারা যাই হোক আমি ভাববো না ওনাকে নিয়ে। নিজেকে হাজারটা বুঝবি ব্যালকনিতে দাঁড়ালাম। নিজেকে এতভাবে বোঝানোর পর মন খুঁতখুত করছে। একসময় এই দুপাক্ষিক চিন্তায় নিজেকে নিজে বকতে থাকলাম। নিজে এসে দেখলাম কিচেনে একজন মেয়ে টুকটাক সব কাজ সেরে নিচ্ছে। আমি কফি বানিয়ে খেতে শুরু করি। এখনও বাড়ির কেউ উঠে নেই। ভাবলাম আজ আমি নাস্তা বানাই। মেয়ের আন্টিকে আমতা আমতা করে বললাম, আন্টি আজ আমি নাস্তা বানাই। আন্টি আমার দিকে তাকালেন, মাথা নিচু করে বললেন, ম্যাম আপনি কাজ করছেন শুনলে বড় ম্যাম রেগে যাবেন। আপনি বরং বলুন কী লাগবে আমি করে দিই। কফির মোড় রাখতে রেখে ভুরু কুচকে বললাম, আন্টি আমি এখনও অত বড় হয়ে যায়নি যে আপনি আমাকে ম্যাম বলবেন। আর আজকে নাস্তা আমি রেডি করবো, আপনার বড় ম্যামকে আমি বোঝাবো। উনি আমতা আমতা করলেন। আমি ওনাকে সহজ করে নিলাম। ওনার থেকে শুনি আস্তে ধীরে নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়লাম। নাস্তা বানানোর শেষের দিকে লিভিং রুমের শব্দকে উকি দিলাম। তাকে দেখে তীব্র গটগট করে হেঁটে যাচ্ছে। চোখে মুখের গম্ভীরতা স্পষ্ট। ওনাকে দেখে আন্টি কাজ করতে বলে আমি দৌড় লাগালাম। পেছন পেছন দৌড়ে রুমে আসতে দেখলাম তীব্র শার্ট খুলছে। আমি অন্যদিকে করে হালকা কাশি দিলাম। জানি না ওনার আকর্ষণ আসলে আমার দিকে করতে পারলাম না, তবে ওনার কোনো শব্দ পেলাম না। কয়েক মিনিট যাওয়ার পর যখন ওনার সারা শব্দ পেলাম না, তখন আমি ঘাড় ঘুরিয়ে মাথাটা হালকা পিছিয়ে নিতে ওয়াশরুমের দরজা বন্ধ হলো। আমি বোকার মতো তাকিয়ে রইলাম। উনি আমাকে ইগনোর করলেন। চুপচাপ বিছানার উপর পা দুটো তুলে দুগালে হাত দিয়ে বসে রইলাম। উনি উনি আমাকে ইগনোর করলো কেন? সারা রাত ছিল বা কোথায়? এখন বা আসলো কোথেকে? আচ্ছা ওনার কি কোথাও চক্কর টক্কর চলছে নাকি? ও এম জি, আমি এসব কী ভাবছি? উনি চক্কর চালাক, মন চায় অন্য কাউকে বিয়ে করে নেক, তাতে আমার কি? নিজেকে বকতে বকতে ঘড়ির দিকে হাজারটা চিন্তার ডিব্বা খুলে বসলাম। পাক্কা 25 মিনিট পর উনি বের হলো। ঘড়ির দিকে তাকিয়ে বসেছিলাম বলে হিসাবটা এত সুন্দর করে বলতে পারলাম।
উনি ট্রাউজার আর টি শার্ট পরে চুল মুছতে মুছতে বের হলেন। ওনাকে দেখে আমি হাঁ করে তাকিয়ে রইলাম। চুলে মুখের উপর বিন্দু বিন্দু পানি, ভেজা চুলগুলো নিজেই এলোমেলো করছে। ওনার দিকে তাকিয়ে থাকতে থাকতে কাঁধ হয়ে পড়ে যেতে নিলাম, নিজেকে সামলে নিলাম। উনি গম্ভীর মুখ করে নিজের কাজ করে গেলেন, আমার সাথে কোনো কথা না বলে, দূরে তাকালেও না। আমি নিজেই আমতা আমতা করে বললাম, সারা রাত কোথায় ছিলেন? কোথা থেকে আসলেন? সকাল আর হাতে ব্যান্ডেজ করেননি? উনি গম্ভীর স্বরে জবাব দিলেন, একটা প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি না। জ্বলে উঠলাম আমি রাগে। মাথায় ওনার সামনে গিয়ে পা উঁচু করে ওনার টি শার্ট আঁকড়ে ধরলাম। রাগে বললাম, আমাকে জবাব দেওয়ার প্রয়োজন মনে করছেন না মানে কি? হ্যাঁ, আমি আপনার বউ, আর তাই আপনি কোথায় ছিলেন, কোথা থেকে আসলেন সবটা জানার অধিকার আমার আছে। আমিও তো তোমার হাজবেন্ড, তাহলে নিশ্চয় তুমি কোথায় যাচ্ছ তা জানার অধিকার আছে আমার। ওনার ঠান্ডা গলার কথায় আমি আস্তে করে টি শার্ট ছেড়ে দিলাম। শুকনো ঢোক গিলে মাথা নিচু করে দাঁড়ালাম। উনি আমাকে পাশ কাটিয়ে চলে যেতে বললেন, তাছাড়া একজন রেপিস্টের উপর নিশ্চয় বউয়ের অধিকার দেখাবে না। উনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চোখের আড়াল হয়ে গেলেন। এতক্ষণে কি হলো বিষয়গুলো পরপর ভাবতে মাথা চক্কর দেওয়ার মতো অবস্থা। আসলেই তো, আমি কেন ওই লোকটার উপর বউয়ের অধিকার দেখাবো? উনি যা মনে চায় করুক। বড় করে নিঃশ্বাস নিয়ে আমি নিচে নেমে আসলাম। তীব্র সোফায় বসে আঙ্কেলের সাথে কথা বলছে। তিহা আমার কাছে এসে বলল, ভাবি তুমি নাকি নাস্তা বানিয়েছো? আমি মাথা নেড়ে হেসে বললাম। তিহা হাসি মুখ করে এটা ওটা বলতে থাকলো। পাশ থেকে আন্টি খোঁচা মেরে বললেন, এসব ন্যাকামি করে আমার বাড়ির মানুষগুলোকে আমার কাছ থেকে দূরে করছে। আমি বেশ অবাক হলাম। অবাকে রেস ধরে বললাম, সরি আন্টি, আমি আপনার বাড়ির মানুষদের আপনার থেকে দূরে করছি মানে বোঝো না? এমন ভাব করে নিচ্ছে যে ভাজা মাছটা উল্টে খেতে জানো না। তোমার জন্য আমার ছেলেটা আমার সাথে কথা বলে না ঠিক মতো, তোমার জন্য আমার স্বামী পর্যন্ত আমাকে কথা শোনায়, আর এখন ন্যাকামো করছো? আন্টির কথা অবাকতার শেষ থাকলো না আমার জন্য তীব্র ওনার সাথে ঠিক মতো কথা বলে না। আমি ফ্যাল করে তাকিয়ে রইলাম সোফায় বসা তীব্রের দিকে। তীব্র তখন আঙ্কেলের সাথে কথা বলতে ব্যস্ত। আমি তিয়ার দিকে তাকাতে তিয়ার অসহায় চোখে তাকিয়ে বলে, আম্মুর কথা কিছু মনে করো না ভাবি, আম্মু এমনি এমন, তুমি চলো। বাস থেকে আন্টি রেগে দাঁতে চাচ্ছে বললো, হ্যাঁ এখন তো শুধু তুই বাকি ছিলি, এক একটা শত্রু জন্ম দিছে যেন। আমি ফাঁকা ঢোক গেলাম। এদের কথার প্যাচের মধ্যে আমার মাথা ফাঁকা। আমি তিহার হাত ধরে দূরে টেনে কাঁপা কাঁপা করে বললাম, আন্টি আমাকে এমন বললেন কেন? সত্যি বলো তিয়া, তোমার ভাইয়া কি আসলে আন্টির সাথে খুব একটা কথা বলে না আমার জন্য? তিয়া করুণ দৃষ্টিতে তাকিয়ে বলো, তুমি আম্মুর কথা মনে নিও না প্লিজ, আম্মু রেগে গেলে এসব বলেই থাকে। তাছাড়া তুমি তো জানো আম্মু তোমাকে তেমন একটা পছন্দ করে না, এই জন্য এসব বলেন। তিয়া আমাকে হাজারটা বুঝ দিয়ে চুপ করিয়ে দিলেন। বুঝলাম তিয়া কিছু একটা লুকিয়ে গেল, তবুও কিছু বললাম না। চুপচাপ ওর সাথে এসে ডাইনিংয়ে বসে পড়লাম। খাওয়ার সময় আঙ্কেল তিয়া অনেকবার তীব্রকে জিজ্ঞাসা করলো তার হাতে কিভাবে কেটেছে, কিন্তু সে কোনো জবাব না দিয়ে চুপচাপ খেয়ে পড়লো। আন্টি তেমন খেলেন না, আমাকে অপছন্দ করার কারণে এতদিন খুঁজে পেলেন না। মনে মনে হয়তো কারণ পেয়ে গেছি, একটু খুঁটিয়ে দেখতে হবে। আমি নিজেও দ্রুত খাওয়া শেষ করে তীব্রের পিছু ছুটলাম। রুমে এসে তীব্রকে বললাম, হাতে ইনফেকশন হয়ে যাবে, ব্যান্ডেজ করে নিন। উনি কোনো উত্তর দিলেন না। আমার খুব রাগ হলো, তবুও মাথা ঠান্ডা করে ওনার হাত টেনে দিলাম। উনি ভুরু কুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, কি সমস্যা? আমি ওনার হাত টেনে বসিয়ে দিয়ে বললাম, ফার্স্ট এড বক্স এনে হাতে ওষুধ লাগাতে থাকলাম। জায়গাটা কি বিশ্রীভাবে কেটেছে, তবুও উনি কত সহজে সহ্য করছে। হাতে ব্যান্ডেজ করতে করতে আর চোখে তাকিয়ে বললাম, আপনি আন্টির সাথে ঠিকমতো কথা বলেন না কেন? উনি চমকে তাকিয়ে চোখ ছোট ছোট করে তাকালেন। এরপর আমার থেকে হাত ছাড়িয়ে নিয়ে কাবাটের দিকে যেতে যেতে বললেন, কে বলেছে ঠিকমতো কথা বলি না? অযথা কথা না বলে রেডি হও, ভার্সিটি আছে। আমি বাঁকা এসে এগিয়ে আসলাম। বোরখা নিতে নিতে বললাম, অযথা কথা নাকি সত্য কথা তা আমি জানি না, আপনি জানেন। অবশ্য আপনার থেকে এর বেশি আশা করা যায় না। যে ছেলে একটা মেয়ের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে মেরে ফেলতে পারে, সে আবার নিজের মায়ের সাথে কথা কি বলবে? এসব মানুষের থেকে এমনি দূরে থাকা উচিত। বাড়িতে তো তিয়া আছে, কবে না কবে দেখা যাবে ওর সাথে। কথা শেষ না হতে তীব্র দ্রুত গতিতে ছুটে আসলো। রাগে আমার মুখ চেপে ধরে আর এক হাতে মুচড়ে ধরে। ওনার হঠাৎ আক্রমণে ভয় পেয়ে গেল, নিজেকে সামলে নিলাম। তীব্র আগুন চোখে তাকিয়ে চেঁচিয়ে বলে, আর একটা উল্টোপাল্টা কথা বলে তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার বোনকে নিয়ে তোমার এই মানসিকতা? আমাকে যা বলে চুপচাপ মেনে নেই বলে এই আমার বোনকে নিয়েও বলবে? চুপ করে মুখ শুনে যাব? আমি ওনার থেকে ছোটার চেষ্টা করতে করতে অস্পষ্ট স্বরে বললাম, নিজের বোনকে কিছু বললে আপনার এত গায়ে লাগে, আর যখন অন্যের বোনের সাথে এত ঘৃণ্য একটা কাজ করছেন তখন? তীব্র ছুরি ফেললেন আমাকে, ধাক্কা
তাল সামলাতে না পেরে দেওয়ালের সাথে ধাক্কা খেলাম। ব্যথা পেয়ে ফ্লোরে পড়তে উনি তাচ্ছিল্যে ভরা কণ্ঠে বললেন, সত্যি যেদিন জানতে পারে সেদিন নিজেকে ক্ষমা করতে পারবে না প্রাণ। আমার কাছে আসার জন্য এক পলক দেখার জন্য মরিয়া হয়ে যাবে, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যাবে। তুমি প্রতিনিয়ত পড়বে আর নিজেকে ঘৃণা করবে। সেদিনটা খুব কাছে, সব কিছুর জবাব তুমি সেদিনে পাবে। সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত রেখো। বাড়িতে বেশ জমজমাট। তীব্র নানুর বাড়ির লোকজন আসবে। আন্টি তো খুবই খুশি। ওই দিনের পর থেকে সবাই খুব স্বাভাবিকভাবে আর তীব্র সম্পর্কে জটিল দিন বেড়েই যাচ্ছে। ওনার কথাগুলো আজ ভীষণভাবে আমার মনে ঘুরপাক খায়। আমি বুঝতেই পারিনি। বারবার মনে হয়, আচ্ছা আমি কি কোনোভাবে ভুল? কিন্তু সেদিন তো জিনিয়াকে নিজ চোখে দেখেছি। মৃত্যুর আগে কি মানুষ মিথ্যে কথা বলতে পারে? দুপাক্ষিক চিন্তায় আমার অবস্থা করুন। মাথা চেপে বসে রইলাম। খটখট করে দরজা খোলার শব্দে সেদিকে তাকাতে এই তীব্রকে নজরে পড়ল। তীব্র গম্ভীর মুখে নিজের মতো করে কিছু একটা খুঁজছে। আমি আগ বাড়িয়ে কিছু বললাম না। যেখানেই ছিলাম ঠিক সেভাবেই রইলাম। তীব্র একটা ফাইল নিয়ে যাওয়ার সময় কণ্ঠ গম্ভীর করে বললেন, নিচে যাও। আম্মু যখন তখন চেঁচামেচি করবে, বাড়িতে নানুর বাড়ির সবাই আসবে, এসব অশান্তি যেন না হয়। উনি চলে গেলেন। আমি কোনো রকম উঠে দাঁড়িয়ে শাড়ি ঠিক করে নিলাম। কাল রাত থেকে শাড়িটা ভালো লাগছে না, শরীরটা খুব দুর্বল। তারপর নিজেকে সামনে নিচে আসলাম। তীব্র ততক্ষণে বাড়ি থেকে বের হয়ে গেছে। আন্টি আজ খুব খুশি মনে হয়। একবার এখানে ছুটছে তো আরেকবার ওখানে। তিয়া সোফায় বসে আছে, শুধু এদিক ওদিক আরেকবার তাকাচ্ছে। আমি আর পাশে বসতে আমার দিকে গোল গোল চোখে তাকিয়ে বলল, ভাবি আম্মু ঘুরছে নাকি পৃথিবী ঘুরছে নাকি আমার মাথা ঘুরছে? ওর কথার ধরন শুনে ফিক করে হেসে দিলাম। চিপস খাচ্ছিল, সেখান থেকে একটা চিপস মুখে পড়তে আন্টি কড়া গলায় তিয়াকে উদ্দেশ্য করে বলল, তিয়া তোর ভাবিকে বল যেন মেহমানের সামনে একটু ভালো মতো থাকে, আর পারলে যেন এসে কাজে হাত লাগায়, কারণ তোর নানু কিন্তু এসেই বলবে নতুন বউয়ের হাতে রান্না খাবে। তিয়া আমার দিকে তাকালো। আমি হাসার চেষ্টা করে উঠে গেলাম। কিচেনের দিকে যেতে যেতে বললাম, আন্টি আজকে না হয় আমার সাথে একটু কথা বলে নিন। তিয়ার নানু তো এটাও দেখবে যা তার মেয়ের সাথে নিয়ে নাত বউর সম্পর্ক কেমন। কি বলো তিয়া? তিয়ার সাথে সাথে হ্যাঁ হ্যাঁ করে উঠলো। আন্টি কঠোর দৃষ্টিতে তাকিয়ে আমার কাছে এসে কী কী করতে হবে, কতটা কী দিতে হবে সব বুঝিয়ে দিলেন। আমি তার কথা মতো রান্না শুরু করলাম। রান্না শেষ হতে হতে দুপুর 2টা বেজে গেল। একেই শরীর খারাপ, তার উপর রান্নার প্যারা মাথায় ঘুরে আসলো। পেট ঘুরে এসে নিজেকে সামনে কোনো রুমে আসলাম। খাবার থেকে শাড়ি ওয়াশরুমে শাওয়ারের জন্য ঢুকলাম। চোখে মুখে পানি দিয়ে আগে নিজেকে হালকা করে একবার শাওয়ার নিয়ে বের হতে কারো উপস্থিতি টের পেলাম। বিছানার উপরে একটা মেয়েকে বসে থাকতে দেখে বেশ অবাক হলাম। কে উনি? আমি টাওয়াল দিয়ে চুলগুলো আটকে নিলাম। মেয়েটা আমার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, তীব্র ভাইয়া কোথায়? উনি তো এখন আসেননি, আপনাকে তো চিনলাম না। উনি আমার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলেন না। কেমন দৃষ্টি যেন তাকিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। ওনার এমন ব্যবহারে মানে বুঝে উঠলাম না। চুপচাপ চুল মুছে নিয়ে মাথায় কাপড় দিয়ে নিচে নামলাম। নিচে শোরগোল বেঁধে গেছে। নিতে এত মানুষ দেখে অবাক হচ্ছে। তীব্র নানির বাড়িতে এত লোক নাকি? গুনে গুনে দেখলাম 10 জন। সিঁড়ির উপরে আমাকে ভ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে টিহা দৌড়ে আসে। এসে হাত টেনে ধরে বলে, ভাবি জলদি আসো, এখানে দাঁড়িয়ে কী করবে? আমি কিছু বলার আগে টিহা থেমে যায়। আমি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে টিহা কাছে এগিয়ে এসে কপালে গালে হাত ছুঁয়ে বলে, তোমার শরীর এমন গরম কেন ভাবি, জ্বর আছে? আমি থতমত খেয়ে বললাম, জানি না, শরীর ভালো লাগছে না এমনিতে। টিয়া কিন্তু বলতে দেবে তার আগে একজন গম্ভীর মহিলার স্বর ভেসে আসলো। সেদিকে তাকাতে টিয়া বিড়বিড় করে বলল, ওটা নানু। আমি শাড়ির আঁচল ভালোভাবে টেনে নিলাম। নানু বলে, নাচবো? ওখানে দাঁড়িয়ে আছে কেন, নিচে আসো। আমি আর টিয়া নিচে নামলাম। নানু আমার মুখ দেখে বলে, মাশাআল্লাহ, বউ তো খুব সুন্দর। এরপর একজন ইশারায় কিছু বলতে নিলে তিনি ছুট লাগালেন। নানুকে আমাকে সবার সাথে পরিচয় করে দিলেন। তীব্রর এক মামা মামি, 5 জন কাজিন, 3 জন মেয়ে। এর মধ্যে বড় নীলুফা আপু। তানহা আমার বয়সী আর মিলি টিহার বয়সী। 2 জন ছেলে, একজন মুন্না আর একজন বিপ্লব। দুজনে আমার ছোট। আর হ্যাঁ, মজার বিষয় হলো ওরা 2 জন টুইন। ওরা ছোট মামার ছেলে। ছোট মামা আর ছোট মামি আসেনি। নীলুফা আপুর হাজব্যান্ড আসেনি, তবে তার একটা পিচ্চি মেয়ে আছে, বয়স প্রায় 3। সবাই টুকটাক কথা বলে। তানহা আর মামা মামি আমার সাথে তেমন কথা বলে না। তানহা মেয়েটা তখন আমার রুমে গেছিল। নীলুফা আপুর হাতে গয়নার বাক্স নিয়ে এসে নানুকে দিলেন। নানু হেসে তা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, নাতির বিয়েতে আসতে পারেনি কেউ, তাই তোমার নানু আর নানা ভাইয়ের তরফ থেকে আমাদের উপহার, আর ওরা তোমাকে পরিয়ে দিয়ে দিবে। আমি গহনার বাক্সের দিকে একবার তাকিয়ে আর একবার আন্টির দিকে তাকালাম। আন্টি ইশারায় নিতে বললেন, আমি নিলাম। এরপর টুকটাক কথা বলতে তীব্র আঙ্কেল আর তাদের সাথে বয়স্ক একজন লোক বাড়িতে ঢুকলো। বুঝলাম এটা তীব্র নানা ভাই। আন্টির কাছে এসে
বললেন সালাম করতে। আমি শাড়ির আঁচল টেনে সালাম দিলাম। সবাই তাকায় আমার দিকে। মামি চোখ মুখ কুঁচকে বললেন, পায়ে হাত দিয়ে সালাম করতে হয় জানো না? ওনার কথা শুনে হ্যাং মেরে গেলাম। তবু কিছু না বলে মাথা নিচু করে গম্ভীর গলায় সালাম নিলেন নানা ভাই। এরপর মামির উদ্দেশ্যে বললেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত বা পায়ে হাত দিয়ে সালাম করা যায় না, তাই নাবলু যা করেছে ঠিক করেছে। মামি মাথা নত করলেন, আর চোখে তীব্রর দিকে তাকিয়ে দেখলাম সে গম্ভীর দৃষ্টিতে তাকিয়েছে আমার দিকে। আমি সবসময় ওনাকে এভাবে দেখে অভ্যস্ত। এরপর টুকটাক কথা বলে সবাই নিজেদের রুমে চলে গেল রেস্ট নিতে। তারপর খাওয়া দাওয়ার বিষয় হবে। আমি নিজের রুমের জন্য পা বাড়ালাম। পেছনে একবার তাকিয়ে দেখি তানা আর তীব্র দাঁড়িয়ে আছে লিভিং রুমে। তিয়া সিঁড়ির কাছ পর্যন্ত এসে আবার ঘুরে তীব্রের কাছে। আমি চুপচাপ রুমে এসে বিছানায় গায়ে লেদলাম। তার বেশ কিছুক্ষণ পর আসলো তীব্র। এসে নিজের গায়ের ব্লেজারটা রেগে ছুঁড়ে মারলো। ওনার হাতে রাগের কারণ বুঝলাম না। এতক্ষণ তো স্বাভাবিক ছিল। আমি কিছু না বলে যেভাবে ছিলাম সেভাবেই রইলাম। কিছুই ভালো লাগছে না। তীব্র আমার দিকে তাকিয়ে রাগে স্বরে বলল, চোখ মুখ এমন কেন, শরীর খারাপ? আমি পিটপিট করে তার দিকে তাকালাম। আসলে শরীরটা খুব খারাপ, কিন্তু আমি তো ওনাকে বলিনি। তাহলে বুঝলো কীভাবে? ওভাবে বসে থেকে বলল, কই না তো। তীব্র আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। খানিক বাদে তিয়া হাসে, নিচে রাখছে আন্টি। তিয়া সাথে নিচে এসে সবাইকে খাবার দিলাম। রাতে খাওয়া দাওয়া শেষ সবাই আড্ডা দিতে বসেছি। আমার ছোট সবাই একসাথে, তিহা, মিলি, বিপ্লব, মুন্না সবাই আমাকে গল্প শুনেছে। এক পর্যায়ের কথা ওঠে তানহা তীব্র নিয়ে। আমি ওদের মুখে তানহার কথা শুনলাম। আচ্ছা তানহা তো চুপচাপ কেন? ওকে সবসময় এমন থেকে? আমার সাথেও কথা বললো না? মিলে আগ্রহ নিয়ে বলে, আরে ভাবি ও এমনিতে চুপচাপ স্বভাবের, তবে আপনাকে সহ্য করতে পারে না তাই কথা বলে না। আব্বু আম্মু আপনাকে পছন্দ করে না কেন? আরে জানেন না, তানহা আপুর সাথেই তো। এটুকু বলে তিহা থামিয়ে দেয় মুন্নাকে। চোখ গরম করে বলে, এগুলো আগের কথা, এখন বলছিস কেন? অনেক রাত হয়েছে, যে যার রুমে যা। তাছাড়া তোরা অনেক দূর জার্নি করে এসেছিস। তিহার কথায় সবাই চোখ মেরে গেল। আমি তিহার দিকে তাকালাম। কিছু লুকালো নাকি তিহা? এক এক করে তিহা, মিলি, বিপ্লব চলে গেল। সবশেষে মুন্না বের হতে গিয়েও আবার আমার কানের কাছে এসে বলল, তানহা আপু তীব্র ভাইয়ের বিয়ের কথা হয়েছিল, আপনার জন্য তা ভেঙে গেছে। এই জন্য আপনাকে ওরা সহ্য করতে পারে না, কিন্তু আমার আপনাকে খুব ভালো লেগেছে, তাই জন্য বলে দিলাম। বলে এক দৌড়ে বেরিয়ে যায়। আমিও যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। তানহার সাথে বিয়ের কথা বলে কেন সে বিয়ে ভেঙে গেল? কেনই বা আমাকে তীব্র বিয়ে করলো? মাথার মধ্যে সব জট পেকে গেল। এভাবেই বসে রইলাম, মাথা ঝিমঝিম করছে। ঠান্ডা বাড়তে লাগলো আমার। বুঝলাম জ্বর বেড়েছে। কোনো রকমে শুয়ে পড়লাম। খানিক বাদে একবার তিয়া এসে কপালে হাত রেখে দেখে কি যেন বলে গেল। জ্বরের ঘরে কিছুই শুনতে পেলাম না। তিয়া চলে যায়। আমি ধীরে ধীরে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। ঘুম হালকা হলে কারো ঠান্ডা হাতের স্পর্শ। একে তো জ্বর, ঠান্ডা, তার মধ্যে জ্বর, তাই ঠান্ডা হাতটা একটু বেশি ঠান্ডা মনে হলো। পিটপিট করে তাকিয়ে দেখলাম তীব্র চিন্তিত মুখে পাশে বসে আসে। আমাকে চোখ মেলে দেখে দুহাত আগলে নিয়ে বলল, জ্বরে গা পুড়ে যাচ্ছে, আমাকে জানাওনি কেন? তোমার শরীর খারাপ? কিছু খেয়েছো? মেডিসিন নিয়েছো? আমি ওনার প্রশ্নে উত্তর না দিয়ে হাত টেনে ধরলাম। ঠোঁট উল্টে বললাম, আপনি ওই তানহাকে বিয়ে করবেন বলে আমাকে ছেড়ে দিবেন তাই না? পচা আপনি, কথা নেই আপনার সাথে। সকালে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলাম তীব্র আমার হাতের উপর ঘুমিয়ে আছে। ওনাকে এই অবস্থা দেখে আমার ঘুম ছুটে গেল। পিটপিট করে চেয়ে রইলাম ওনার দিকে। টেবিল সাইডের উপর বাটি ভর্তি পানি আর কাপড় দেখে বুঝতে পারলাম উনি আমার জ্বরের জন্য রাত জেগেছিলেন। আমার চোখ দুটো আরো ছোট হয়ে গেল। সারাদিন যাকে যাতা বলি সে সারা রাত জেগে আমার সেবা করেছে। আমি হাতটা একটু নাড়াতে উনি লাফিয়ে উঠলেন। আমার কাছে এগিয়ে কপাল চেক করলেন। বিড়বিড় করে বললেন, জ্বরটা কমে গেছে। আমি চোখ ছোট ছোট করলাম, আপনি সারা রাত ঘুমাননি? উনি খানিকক্ষণ গম্ভীর দৃষ্টি তাকিয়ে ঘুরে এসে আমার পাশে শুয়ে পড়লেন। ব্ল্যাঙ্কেটটা নিয়ে মুখ ঢেকে নিতে নিতে বললেন, চুপচাপ শুয়ে থেকে উঠবে না। সারা রাত ঘুমাইনি, এখন ঘুমাবো। যদি তোমার জন্য আমার ঘুমের 12টা বাজে তাহলে তোমার খবর আছে, তাই চুপচাপ এখানে শুয়ে থাকো। আমি ওনার কথা শুনে ফ্যাল করে তাকিয়ে রইলাম। লোকটা কি মাথা খারাপ হয়ে গেল? ওনার কথা মতো চুপচাপ শুয়ে থাকবো? জ্বরটা কমলে শরীরটা এখনো দুর্বল, তাই চুপচাপ শুয়ে রইলাম। মাথার মধ্যে এত এত কথা ঘুরপাক খাচ্ছে। ওনার দিকে ফিরে শুয়েছিলাম। হুট করে উনি আমার দিকে মুখ করে শুয়ে পড়লেন, চোখ বন্ধ তখনও। আমি তাকিয়ে রইলাম তার মুখের দিকে। সারা রাত না ঘুমানোর জন্য চোখ মুখ কেমন হয়ে গেছে, চুলগুলো উস্কো ফুস্কো। কতক্ষণ তার মুখকে তাকিয়েছিলাম মনে নেই। ওইভাবে থাকতে থাকতে হঠাৎ দরজার নখে ধ্যান ভাঙে। বাইরে থেকে টিয়া রাখছে। আমি গলার স্বর নিচু করে বললাম, তুমি যাও, আমি আসছি। টিয়া আচ্ছা বলে চলে গেল। আমি কোনো রকম উঠে ওয়াশরুমে ফ্রেশ হয়ে নিলাম। এরপর নিচে আসলাম। আমাকে দেখে আন্টির কাছে এসে ফিসফিস করে বললেন, অন্যদিন তো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, আজ উঠতে পারেনি? আসলে আন্টি, আমি কিছু বলার আগে পাশ থেকে টানা বলে, ফুপি সব কাজ তুমিই করো, তোমার যা বউ
তাতে তো সে কোনো কাজ করে বলে মনে হয় না। পাশ থেকে নানু চোখ রাঙিয়ে বললেন, তুমি তোমার চরকায় তেল দাও, ওর সংসার ও কেমনে করবে সেটা বুঝুক না। আব্বু, তীব্র কোথায় রে? জি, উনি ঘুমাচ্ছে। এত বেলা করে ঘুমায়? তিয়া বলে, না নানু, ভাইয়া তো সকাল সকাল উঠে পড়ে। কাল রাতে ভাবির অনেক জ্বর, তাই ভাইয়া রাতে ঘুমায়নি, এই জন্য এতক্ষণ ঘুমাচ্ছে। আর চোখে মামি আর তাহনার দিকে তাকালো, তারা যেন রীতিমতো ফুঁসে উঠলেন। সারা রাত তীব্র আমার জন্য জেগেছিল, এটা মোটেও তাদের পছন্দ হলো না। আমি ঠোঁট চেপে হাসলাম। নানু কপালে চিন্তার ভাঁজ ফেলে বলো, এখন কেমন আছে না আপু? জ্বর নিয়ে উঠতে গেলে কেন? না নানু, আমি ঠিক আছি। আমার বলার শেষ কথার সাথে সাথে গম্ভীর কণ্ঠ ভেসে আসে, তুমি ঠিক আছো কি নেই তা কি তোমাকে দেখতে বলছি? আক্রমণ করে রুম থেকে বের হয়েছে কেন? আমি ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালাম। তীব্র চোখ মুখ দেখে ফাঁকা ঢোক গেলাম। ওনার গম্ভীর কণ্ঠ শুনে নানু মুচকে এসে বললেন, এদিকে আসো নানু ভাই। তীব্র এসে নানুর পাশে বসলেন আমার দিকে। তখন তিনি অদ্ভুতভাবে তাকিয়ে বললেন, ওনার এমন ভয়ঙ্কর দৃষ্টি দেখে ভরকে গেলাম। নানু ভাই বললেন, বউয়ের দিকে খুব খেয়াল রাখো। তীব্র নানুর সামনে একদম অন্যরূপে মানুষ হয়ে গেল। হেসে বললেন, একটু বেশি ভালোবাসি তো তাই, তবে তোমার চেয়ে বেশি না। নানু শব্দ করে হাসলেন। আমি ভেঙচি কেটে বিড় করে বললাম, আসছে রে ভালোবাসা, আসছে, ফানি। তার মধ্যে তানা উঠে গটগট করে চলে গেল। তানা উঠে যাওয়ার মামি একবার সবার দিকে তাকিয়ে নিজেও পেছনে পেছনে গেল। আন্টি একবার শুধু সেদিকে তাকালেন, কিন্তু গেলেন না। নানু আর তীব্র কারো ভ্রুক্ষেপ হলো না। দুজনের কথা বলা শেষ করলেন। তারপর তীব্র আমার কাছে এসে বললেন, রুমে আসো। আমি মাথা নাড়িয়ে ওনার পিছু হাঁটলাম। রুমে আসতে উনি খেপে গেলেন। আমার হাত চেপে ধরে বললেন, বের হতে নিষেধ করছিলাম না, বের হলে কেন? আমি ফাঁকা ঢোক গিলে বললাম, তিয়া তো ডাকছিল তাই গেছিলাম। তো ডাকলেই যেতে হবে? বলতে পারলে না আমি নিষেধ করেছি নিচে যেতে? আমি কোনো উত্তর না দিয়ে বললাম, হাতটা ছাড়ান, ব্যথা পাচ্ছি। উনি ছেড়ে দিলেন। খুব জোরে না দিলেও শরীরে ব্যথার জন্য ব্যথা পেয়েছে। উনি ছেড়ে দিয়ে গটগট করে ওয়াশরুমে ঢুকলেন ফ্রেশ হওয়ার জন্য। আমি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে ব্যালকনি থেকে দাঁড়ালাম। পাশে ব্যালকনি থেকে তানহা দাঁড়িয়েছিল, সাথে মিলিয়েছিল। তানহাকে দেখে হাসার চেষ্টা করলাম। তানহা আমাকে দেখে চোখ মুখ কুচকে বললেন, তাহলে তোমার জন্যই তীব্র আমাকে ছেড়েছে? জি, বুঝলাম না। তানহা হেসে বলল, এত খুশি হওয়ার কিছু নেই, তীব্র আমারে ভালোবাসে আর বিয়ে আমাকেই করবে। তোমার জন্য ওর বিয়ে জাস্ট একটা সাময়িক ডিল। কিছুটা মাথায় গেল না, পুরোটা মাথার উপর দিয়ে গেল। তবে একটা কথা থমকালাম, আমাকে বিয়ে করাটা ডিল? কিসের ডিল? কার সাথে ডিল? তানহা বাঁকা এসে ব্যালকনিতে চলে যায়, পিছন পিছন মিলিয়েও যায়। আমি ওভাবেই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। কতটা সময় পর তীব্র এলো, পাশে দাঁড়িয়ে বলল, এখন কি করো? নাস্তা করবে না? শরীর খারাপ লাগছে বেশি? আমি ওনার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললাম, আমাকে বিয়ে করাটা আপনার ডিল ছিল? তীব্র যেন আকাশ থেকে পড়লো, অবাক চোখে তাকিয়ে থাকলো মুখ পানে। আমি তখনও জবাবের আশায় তাকিয়েছি তার দিকে। সে অবাক কণ্ঠে বলল, কি বললেন? আমি ফের বললাম, আমাকে বিয়ে করাটা আপনার ডিল ছিল? তীব্র মুহূর্তে ঘামতে শুরু করলো। নিজেকে স্বাভাবিক করার যথেষ্ট চেষ্টা করলেন। বড় বড় শ্বাস নিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, এসব উল্টোপাল্টা কথা কে বলেছে? আমি হাসলাম। শাড়ির আঁচল টেনে কপালে জমা বিন্দু বিন্দু ঘামের রেখা মুছিয়ে দিয়ে বললাম, আজকাল আমার লাইফটাই তো তবে ডিল হয়ে গেছে। আমি ভেবেছিলাম আপনি বোধহয় কোথাও না কোথাও একটু একটু ভালোবাসা বা আমার প্রতি সফট কর্নার আছে, এই জন্য বিয়েটা করেছেন। কিন্তু আমি আরও একদফে হেসে চলে আসলাম। যতক্ষণ ছিলাম তীব্র মুখের দিকে পলকহীন তাকিয়েছিলাম। তা না শুধু কথা আমি বিশ্বাস করতাম না। যদি তীব্র কনফিডেন্স থেকে আমাকে বলতো বিয়েটা কোনো ডিল না, কিন্তু তার কপালে বিন্দু বিন্দু ঘাম, তার ঘাবড়ে যাওয়া পুরোটাই আমাকে বুঝিয়ে দিল তা না কোথাও না কোথাও সত্যি বলছে। দীর্ঘশ্বাস ফেললাম। আমি একটা রেপিস্টের কাছে এত কিছু আশা করি কেন? নিজেকে নিজে বকতে বকতে নিচে চলে আসলাম। মিলিয়া তানা তখন আমার দিকে তাকিয়ে আছে। একটু পর তীব্র আসলো। তীব্রর পাশে চেয়ারে তানা বসে পড়ে। আমি দেখেও কিছু না বললাম না। খাওয়ার এক পাশে নানা ভাই বলেন, আজাদ, আমরা কিন্তু তোমাদের সাথেই নিয়ে যাব 10-15 দিন পর শোভার বিয়ে। আজাদ আঙ্কেল খাওয়া রেখে তীব্রর দিকে তাকালেন। তীব্র তখনও খেয়ে যাচ্ছে চুপচাপ। আঙ্কেল দৃষ্টি অনুসরণ করে নানা ভাইকে উদ্দেশ্য করে বললেন, নানা ভাই, তোমার কোনো সমস্যা আছে? তীব্র ঠান্ডা গলা বলল, আম্মু আব্বু তিয়াকে নিয়ে যাও নানা ভাই, আমি আর প্রাণের সাথে যেতে পারবো না। কেন? তীব্র আবার খাওয়া অফ করলেন। আগের চেয়ে দ্বিগুণ ঠান্ডা গলা বললেন, আমি গেলে তোমাদের বাড়িতে কারো সমস্যা না হলে আমার বউকে তোমাদের বাড়িতে অনেকের সমস্যা হবে। তাছাড়া আমার বউয়ের কান ভাঙানোর জন্য মানুষের অভাব নেই দেখছি। তানহার আগে চোখে আমার দিকে তাকায়। আমি পাত্তা দিলাম না, নিজের মতো দাঁড়িয়ে রইলাম। আঙ্কেল পরিবেশ সামলানোর জন্য থাক না আব্বা, এমনিতে তো ওদের কেবল বিয়ে আছে, পরে না যাবে। নানু বললেন, না তা কেন হবে? তাছাড়া নানু ভাই আর নাতবউ তো কোথাও যায়নি, তাই না গেলে হয়? কয়েকদিন ঘুরে আসলে দুজনে ভালো লাগবে। ইয়া আমার কাছে এনে ফিসফিস করে বললো, নানু কি বোঝাতে চেয়েছে বুঝেছো ভাবি? তোমাদের হানিমুনের কাজটা ছেড়ে যাবে।
ইনডাইরেক্টলি এটাই। আমি কিছু বললাম না। তীব্র এরপর কিছু বললেন না। আজাদ আঙ্কেল বললেন তিনি বোঝাবে তীব্রকে। খাওয়া শেষ করে তীব্র নিজের রুমে চলে গেলে আমি গেলাম না, নিচে নানুর সাথে বসে আড্ডা দিলাম। আড্ডায় মেতে দেখলাম সারাদিন প্রয়োজন ছাড়া রুমে যায়নি। এর মধ্যে তীব্র আর ডাকতে আসেনি। রাতের দিকে জোর করে আমাকে টেনে আনে, হাত চেপে ধরে বলে, কি হয়েছে ভাবি? তুমি সারাদিন থেকে দেখছি রুমে যাচ্ছ না, ভাইয়ের সাথে কিছু হয়েছে? না, এমনি যাইনি, তোমাদের সাথে আড্ডা দিচ্ছিলাম তাই। টিয়া দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাবি ভাইয়া তোমার বিয়েটা কেন? এইটুকু বলতে কানহা এসে টেনে নিয়ে গেল। আমি পিট পিট করে সেদিকে তাকালাম। টিয়া একটু পর এসে রুমে বলল। আমি আর কথা বাড়ালাম না। যদিও রুমে যেতে বিরক্ত লাগছে, রুমে ঢুকতে দেখলাম তীব্র নাই, পুরো রুম ফাঁকা। উনি আবার কোথায় গেলেন? ব্যালকনিতে উঠিয়ে দিলাম, দেখলাম নেই। দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, আমার সময় ফোনটা বেজে উঠলো। ফোনে জল জল করছে, স্বামীর নাম ভাসছে। হঠাৎ স্বামী কল দিল কেন? আমি দ্রুত রিসিভ করতে স্বামী ব্যস্ত গলায় বলল, প্রাণেশা, জ্যোতি আপু, জুই বা আন্টি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আজ ওদের বাড়িতে গিয়েছিলাম, সেখানে দেখলাম পুরো বাড়ি ফাঁকা। আমার মাথা কাজ করছে না। তীব্র ভাই ওদের কোনো ক্ষতি? স্বামীর কথা শুনে থ মেরে গেলাম। তীব্র কিভাবে জানলা আন্টির ঠিকানা? উপাস থেকে স্বামীর কয়েকবার হ্যালো আসতে খুশি আসে। ফাঁকা ঢোক গেলে বললাম, তো শিওর আন্টি ওখানে নেই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে প্রাণেশা? তীব্র ভাইকে বিয়ে করে কি সব বোধ বুদ্ধি হারিয়ে গেছে? আমি নিজেই গেছিলাম, এখন কি হবে? আমি দেখতেছি, তুই চিন্তা করিস না। স্বামী কল কেটে দেয়। আমি বসে পড়লাম। স্বামীর চিন্তিত কণ্ঠে আবার নিজের চিন্তা বেড়ে গেল। এটা কি আসলে তীব্রর কাজ? কিন্তু তীব্র আন্টির বাসা কোথায় পেল? সেদিন যে আন্টিদের বাসায় গিয়েছিলাম, কোনোভাবে আমাকে ফলো করেছেন? মাথা হ্যাং মেরে গেল। আমার লাইফ যেন সমস্যার লাইনগুলো সরছে না। আমি ওভাবেই দাঁড়িয়ে রইলাম। একটু পর দরজা খোলার শব্দে সেদিকে তাকালাম। এত রাতে তীব্র কোথায় গেছিল? উনি নিজের রুমে ঢুকে জ্যাকেট খুলে বসতে আমি ধীর কণ্ঠে বললাম, এত রাতে কোথায় গেছিলেন? তীব্র শান্ত গলা বলে, কাঁদছিল। তুমি জেগে আছো কেন, ঘুমাওনি? আমি উত্তর দিলাম না, কাঁপা কাঁপা ভাবে সামনে এসে দাঁড়ালাম। উনি ভুরু কুচকে তাকে বলে, কিছু বলবে? শান্ত গলা বললাম, আন্টিরা কোথায়? তীব্র কপালে ভাঁজ ফেলে তাকালেন, না বোঝার মতো করে বললেন, মানে কোন আন্টি আর কোথায় মানে? রেগে গেলাম। রাগের চোখ থেকে দুফোঁটা জল গড়ে পড়ে হিংস্র রূপ ধারণ করলাম মুহূর্তে। তীব্র শার্টের গলা চেপে ধরে রাগ নিয়ে বললাম, এখন নাটক করছে? কিছু বোঝেন না আপনি? কোন আন্টি জানেন না? জিনিয়াকে তো মেরেই ফেলছেন, এখন কেন আন্টিদের পেছনে পড়ে আছেন? আপনার কি লজ্জা বলতে কিছু নেই? এবার অন্তত ওদের মুক্তি দেন। জুই একটা ছোট্ট মেয়ে, রেগে গেলে আমার কান্না পেয়ে যায়। এতটাই সমস্যা, যত না হিংস্র হয়ে ওঠে তার থেকে বেশি আমার করুণ অবস্থা হয়। তীব্র কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে শার্টের কলার থেকে হাত ছুটিয়ে দিলেন। গম্ভীর কণ্ঠে বলেন, আমি কাউকে কিছু করিনি। আর জিনিয়ার ফ্যামিলি কোথায় এটা আমি জানি না। ওনার কথায় জ্বলে উঠলাম, চেঁচিয়ে বললাম, একদম মিথ্যে বলবেন না। আপনি যদি কিছু না করেন তাহলে কে করছে? কান্না বন্ধ করো প্রাণ। আমি দাঁতে দাঁত চেপে ওখানেই বসে রইলাম। কান্না চেপে ধরে কান্না করতে শুরু করলাম। কেমন মানুষেরা? জুই তো ভীষণ ছোট, একটা মানুষ ওর সাথে কেমন হয়? তীব্র হাত মুষ্টি করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, এরপর টেনে তুললেন আমাকে। আমি ওনার দিকে তাকাতে উনি দু হাত আগলে নিলেন, কণ্ঠ নরম করে বললেন, শান্ত হ প্লিজ, এমন পাগলামি করুন। আমি সত্যিই জানি না জিনিয়ার ফ্যামিলি কোথায়। আমি ছিটকে সরে আসলাম, ঘৃণার দৃষ্টিতে ছুড়ে বললাম, আপনাকে একটুও বিশ্বাস করি না আমি। আপনি একদম টাচ করবেন না আমাকে। সময় থাকতে ওদের ছেড়ে দিন, নয়তো ভালো হবে না। তীব্র তীব্র মুহূর্তে রক্তিম চোখ করে তাকালেন, আমার কাছে এসে চেপে ধরলেন, তাতে তার চেপে বলেন, আমি কাউকে কিছু করিনি, মানে করিনি। তাজের শেখ তীব্র রেপ করার প্রয়োজন নেই। সে চাইলে এমন হাজারটা মেয়েকে নিজে বিলিয়ে দিবে। আর যদি থাকে ওর ফ্যামিলির কথা, তাহলে শোনো, তীব্র কাউকে খুঁজতে চাইলে তুমি তাকে পাতালে লুকিয়ে রাখলে তাকে খুঁজে পাবে। শুধু তুমি কেন, তোমার 14 গোষ্ঠী তাকে এতদিন লুকিয়ে রাখতে পারবে না। অযথা আমাকে ব্লেম করো না। আমি মেরে গেলাম। এতগুলো কথা কখনোই আমি আমার মাথায় আনিনি। তীব্র আমাকে ছিটকে ফেলে দিয়ে চলে গেল। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম তার যাওয়ার পানে। তীব্রর কাছে কোনো মেয়ে পাওয়া যায় চুটকির মতো। সে যেমন আজাদ ছেলে হিসাবে পরিচিত, তেমনই নিজের একটা পরিচয় পরিচিত। তাকে পাওয়ার জন্য যে কোনো মেয়ে রাজি হয়ে যাবে সহজে, যেখানে ওনার কোনো প্রয়োজন পড়লে এতটা জঘন্য কাজ করে। কিন্তু আমি নিজের চোখে তো জিনিয়াকে দেখেছি, জিনিয়া নিজের মুখে সবটা বলেছে। তাহলে এত চাপ নিতে পারলাম না। অসুস্থ শরীরে এত চিন্তা নিয়ে উঠে সেন্স হারিয়ে পড়ে রইলাম ফ্লোরে। নিজেকে কারোকে বাহুতে আবিষ্কার করে চমকে উঠলাম। সেন্স পেয়ে সাথে সাথে মাথাটা এলোমেলো হয়ে গেলো। মাথাটা উপরে তুলে তীব্রকে চোখ করলো। তীব্র গভীর দৃষ্টিতে তাকিয়েছে আমার মুখের দিকে। আরও একবার চমকালাম। ওনার দৃষ্টি থমকে গেল। চোখ পিটপিট করে তাকাতে উনি আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে
মুখ গুজে দিলেন চুলে। থতমত খেয়ে ওনার শার্ট আঁকড়ে ধরলাম। উনি ভাঙা ভাঙাভাবে কী যেন বললেন, বুঝতে পারলাম না। আমার নিজেকে এত ক্লান্তিতে কিছু বলতে ইচ্ছে করছিল না। চুপচাপ পড়ে রইলাম ওনার বুকে, মাথাটা ভার হয়ে আসছে। ওভাবে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নিজের পাশটায় তীব্রকে দেখলাম না। ওনাকে না গেলে ঘুম উদা হয়ে গেল। উনি কই গেলেন? আচ্ছা, উনি কি রাতে এসেছিলেন নাকি রাতের সবাই? আমার ভ্রম, মাথা ঘুরে গেল। এত না ভেবে চুপচাপ একেবারে শাওয়ার নিয়ে নিলাম। এই ঠান্ডার মধ্যে শাওয়ার নিয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। কোনো মতে শাড়ি পরে নিচে নামতেই সবাই সেখানে হাজির। তাড়াহুড়ো করে ঘড়ি না দেখে এখন টের পেলাম ভালোই সকাল হয়েছে। নানু আমাকে দেখে বলে, তোমার শরীর ভালো না, তাই আর সকালে ডাকাডাকি করছি না। তা এখন কেমন আছো? ঈশ্বরে বললাম, জি আলহামদুলিল্লাহ। আর চোখে তাকিয়ে দেখলাম তীব্র নেই। তানহা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর তাকানো অনুসরণ করে নিজেকে তাকালাম। ভেজা চুলের দিকে সে অগ্নি দৃষ্টিতে তাকিয়েছে। আমি নিজের চুলের দিকে তাকিয়ে আরেকবার নানুর দিকে তাকালাম। নানু মুচকে মুচকে আসছে। আমার আর বুঝতে রাখে রইল না আসলে ওরা কি দেখে কি ভাবছে। নিজের কপাল চাপলাম। তিহার মিলি দুজনে আমার সাথে গল্প করতে ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণ বাদে তীব্র আসে। টি শার্ট আর ট্রাউজার পরে ঘুরছেন তিনি। নানা ভাইয়ের সাথে কোথায় গিয়েছিলেন। ওনার সামনে আসতে একসাথে নাস্তা করতে বসে গেলাম। তীব্র আমাকে টেনে ফিসফিস করে বলেন, এই জন্যই এত সকাল শাওয়ার নিচ্ছ কেন? আমি উত্তর না দিয়ে সরে আসলাম। খাওয়ার সময় আমতা আমতা করে নানা ভাই বললেন, নানা ভাই, আমি যদি আজ একটু ভার্সিটিতে যাই তাহলে কি কোনো সমস্যা হবে? সবাই খাওয়া ছেড়ে ড্যাব ড্যাব করে তাকালেন। শুধু তীব্র স্বাভাবিক চোখে তাকালেন। তিনি বোধহয় জানতেন এমন কিছু হবে। যদি এমন না হতো তবে বোধহয় তিনিও অবাক হতেন। মামি কটূক্তি করে বললেন, বাড়িতে নানা শ্বশুর সহ আরও আত্মীয় স্বজন আসছে আর তিনি একে ভার্সিটি যাবেন। আমি মাথা নত করে নিলাম। এখানে আমি চাইলেও জবাব দিতে পারি, কিন্তু প্রথমত আমি নতুন তাছাড়া বড়দের সাথে খারাপ ব্যবহার করতে চাচ্ছি না। নানা ভাই গম্ভীর স্বরে, কেন, কোনো কারণ আছে? জি আসলে। আমাকে থামিয়ে দিয়ে তীব্র খাওয়া মুখে দিতে দিতে বলল, নানা ভাই, প্রাণের সাথে যাওয়াটা জরুরি। তাছাড়া কাল ওনার ফ্রেন্ড কল করেছে, একটু প্রয়োজন ওকে, আর ওর নোট নিতে হবে। চিন্তা করো না, তাড়াতাড়ি ওনাকে নিয়ে আসবো। আর কেউ কিছু বললেন না। তানহা মুখ বাঁকিয়ে বললেন, ভদ্রতা বলতে কিছু নেই। এক পর্যায়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইলাম। আমি শান্ত থাকলেও তীব্র থাকলেন না। খাওয়া শেষ করে পানি খেয়ে যেতে যেতে, আগে নিজের ভদ্রতা ঠিক কর, এরপর কাউকে বলবি। প্রাণ, খাওয়া শেষ করে গেলে জলদি আসো। আমি মাথা নাড়িয়ে খাওয়া শেষ করে উঠে পড়লাম। ওনার পিছু পিছু এসে চুপচাপ বোরকা পরে হিজাব পরে নিলাম। ও বাড়িতে থাকার সময় বোরকা পরে অভ্যাস হয়ে গেছিলো, আর এখানে অভ্যাসটা রয়ে গেছে। তীব্র রেডি হয়ে দুজনে একসাথে বেরোলাম। উনি ভার্সিটির সামনে গাড়ি দাঁড় করে শুধু এটুকু বললেন, যা করতে চাচ্ছ করে নাও, তবে নিজের বিপদ নিজে পড়বে এমন কিছু করো না, ব্যাস এইটুকু। আমি চোখ ছোট ছোট করে তাকিয়ে রইলাম। এরপর চুপচাপ ভার্সিটি ঢুকলাম। সেখানে সব ফ্রেন্ডরা আড্ডা দিয়ে সেখানে গেলাম। সবাই কিছু বলার আগে স্বামীর হাত টেনে দূরে সরিয়ে আনলাম। ব্যস্ত গলা বললাম, কিছু জানতে পেরেছিস আন্টিরা কোথায়? স্বামী মলিন মুখ করে বলে, জানি না, অনেক খোঁজার চেষ্টা করছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। তুই তীব্র ভাইকে কিছু বলেছিস? আমি রাতের কোনো কথাই স্বামীকে বললাম না। স্বামী সন্দেহের চোখে তাকালে আমি ঘুরিয়ে বললাম, ফাঁকা ঢোক গেলে বললাম, একবার যাবি ওই বাড়িতে, যদি কোনো ক্লু পাই? স্বামী কিছুক্ষণ ভেবে রাজি হয়ে যায়। আমি আর স্বামী দ্রুত বের হয়ে গেলাম ভার্সিটিতে। পেছন থেকে কয়েকবার ডাকে তানজিলা, সাবিয়া, কিন্তু আমার জবাব না পেয়ে ছুট লাগালো। দুজনে টেনশন করতে করতে ছুটলাম আন্টির বাড়ির দিকে। টেনশনে ফোনটা অফ হয়ে গেছিলো। অবশ্য এখন আর ফোনটা অফ করে কী হবে? আন্টির বাড়ি আস্তে আস্তে প্রায় 8 ঘন্টা লেগে যায়। স্বামী নিজের চাবি দিয়ে দরজা খুলে দিলেন। বাড়িতে ঢুকে 3টা রুম আগে ভালোভাবে খুঁজে নিলাম, কিন্তু কোথাও ঠিকানাও নাই। পুরো বাড়িটা কিছু না কিছু পেয়ে হতাশ হয়ে লিভিং রুমে এসে তখনই হাতের সাথে বেঁধে গেল কিছু একটা। বুড়ো কুচকে সেদিকে হাতে নিতে দেখলাম একটা ব্রেসলেট। এরকম একটা ব্রেসলেট তীব্রর কাছে দেখেছিলাম। ভালো মতো উল্টে পাল্টে দেখতে অবাক হলাম। ব্রেসলেটে স্পষ্টভাবে খোদাই করা। চোখ থেকে মুহূর্তে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। অস্ফুট স্বরে বললাম, তীব্র প্রেমের নেশা। প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।